আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই মোটামুটি প্রেসারে আছো, কারণ তোমাদের এখন এইচএসসি পরীক্ষা চলতেছে। তারপরেও আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটা আগাম প্রিপারেশন নেওয়ার প্ল্যান করছি এবং এই প্ল্যান অনুসারে আমরা রেগুলার আসলে তোমাদের ঠিক 7:30টার পর এরকম রেগুলার আমরা ক্লাস নিব। এবং আজকের এই ক্লাসটা শুরু হবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট বা খ ইউনিটের প্রশ্ন অ্যানালাইসিস এবং প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে। আমরা আসলে দেখব প্রশ্ন কিভাবে আসে এবং তোমরা যখন প্রশ্নের অ্যান্সারগুলা করবা, আমার সাথে সাথে যখন প্রশ্ন সলভগুলা করবা বা দেখবা যখন তোমরা প্রশ্ন সলভগুলা, তখন তোমাদের আসলে এই আইডিয়াটা হয়ে যাবে যে কিভাবে তোমাদের প্রশ্নগুলা পড়তে হবে বা কিভাবে তোমাদের টপিক ধরে ধরে প্রশ্নগুলার আঙ্গিকে পড়াশোনা করতে হবে। তো আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানায় দাও, তারপরেই আমরা আসলে আজকের এই প্রশ্ন অ্যানালাইসিস এবং প্রশ্ন যে ক্লাস ওয়ান শট একটা ক্লাস হবে এবং এই প্রশ্নের ক্লাসটাতে আমরা আসলে 2024 এবং 25 লাস্ট ইয়ারের যে প্রশ্নটা এইটাকে আমরা সলভ করব এবং ধীরে ধীরে আমরা প্রশ্ন সলভ, তারপরে রেগুলার আমরা প্রশ্ন সলভিং ক্লাস, বেসিক ক্লাস এগুলা করার মাধ্যমে আমরা একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিব এই বছরের অ্যাডমিশন টেস্টের জন্য। তো আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু তোমরা আমাকে জানায় দাও। আর এই ভিডিওটাকে তোমরা চাইলে শেয়ার করে দিতে পারো, তাইলে অডিয়েন্স অনেক বেশি হবে এবং আমাদের ক্লাস নিয়ে বেশি ভালো লাগবে। হ্যাঁ, তো তোমরা কে কোথা থেকে দেখছো এটাও আমাদেরকে একটু জানায় দিতে পারো। ওকে, তো আমরা আসলে এখন ক্লাসটা শুরু করব এবং তোমাদের প্রশ্ন সলভের সময় যদি কোনো প্রবলেম হয় তাইলে অবশ্যই তোমরা কমেন্ট করবা, আমি তোমাদেরকে সুন্দর করে সবগুলার অ্যান্সার দেওয়ার ট্রাই করব। ওকে, তো প্রথমে দেখো আমরা আসলে আজকে করবোটা কি। আজকে আমরা বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, অর্থাৎ তোমার বাংলার 15, ইংরেজির 15 এবং সাধারণ জ্ঞানের 30, এই টোটাল 60টা প্রশ্ন সলভ করব। কত সালের? 2024 এবং 2025 সেশনের, অর্থাৎ লাস্ট অ্যাডমিশন টেস্ট যেটা হয়েছে এইটার আমরা এমসিকিউ প্রশ্নটা সলভ করব। শুধু কি এমসিকিউ প্রশ্ন না, এমসিকিউ প্রশ্ন সলভ করব, সাথে সাথে আমরা লিখিত প্রশ্নগুলা দেখব যে আসলে লিখিত প্রশ্নগুলো আসছে কোন কোন জায়গা থেকে, কোন প্যাটার্নে। তো সবগুলা বিষয় আমরা এই পুরো ক্লাসটাতে সুন্দর করে এনজয় করব। তো চলো আমরা প্রথমে একদম প্রশ্নের মধ্যে চলে যাই। তো এই জায়গাতে দেখো বেসিক কিছু জিনিস আছে যেগুলো আমি তোমাদের অলরেডি একটা ভিডিওতে অলরেডি দেখায় দিছি, তারপরেও এই বিষয়টা তোমাদেরকে একটু জানায় দেই। সেইটা হলো কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার কেমন মার্কের টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে। তো তুমি যদি এই হিস্ট্রিটা দেখে থাকো তাহলেই তোমার এই বিষয় যেটা আছে যে তোমার কত মার্ক তুলতে হবে এটা তুমি ইজিলি বুঝতে পারবা। যেমন দেখো এখানে দেয়া আছে কত সাল থেকে, 2020 সাল থেকে 19-20, অর্থাৎ প্রথম যে অ্যাডমিশন টেস্ট। প্রথম কেন বলতেছি, কারণ লিখিত এবং এমসিকিউ এই দুইটা মিলায় যে প্রথম অ্যাডমিশন টেস্টটা হয়েছে 2019-20, এটাতে 69.5 মার্ক, এটা দিয়ে চান্স মার্ক হয়ে গেছে। এগুলা চান্স হয়েছে একদম লাস্টের দিকে। হ্যাঁ, প্রায় ধরো তোমার 2000 সিট, একদম 2000 এই একদম শেষ পজিশন গুলাতে। তারপরে কি দেখো 2020-21 সালে এটাতে 72, এটা লাস্ট কাট মার্ক এবং এই মার্কগুলা ছিল 120-এর মধ্যে, অর্থাৎ তোমাদের এইচএসসি এবং এসএসসি মিলায় যে রেজাল্ট আছে সেই রেজাল্টের বেসিসে এই জায়গাতে তোমার এই মার্কগুলা লাগছে। হ্যাঁ, তার পরীক্ষাতে কিন্তু তোমার 72 পাওয়া লাগে নাই। যদি 72 কাট মার্ক হয় তাহলে এটা থেকে তোমার যদি 20 মার্ক থাকে 20 বাদ দিয়ে দাও, তার এই জায়গা থেকে তোমার 52 এই মার্ক দিয়ে তোমার আসলে চান্স হয়ে যাবে। সো মোটামুটি ধরো 55 to 60 খুবই একটা কমফোর্ট জোন যেটা দিয়ে চান্স পাওয়া যায়। সেম ভাবে দেখো 21-22-এ 70.5, তারপরে 22-23-এ 71, তারপরে 23-24-এ 75 এবং 24-25-এ লাস্ট অ্যাডমিশন টেস্টে 72.5। তো এই লেভেলের মার্কগুলো আসলে লাগে। তার আমরা যদি একটা গড় হিসাব করি, তোমার যদি রেজাল্টের টোটাল 20 মার্ক থাকে আর এই জায়গাতে তোমার মোটামুটি 55 to 56, বা আমরা যদি খুব সহজ প্রশ্ন ধরি তাইলে একদম 60 মার্ক এইরকম যদি হয় তাইলে তোমার কনফার্ম ভালো হবে। হ্যাঁ, চান্স হয়ে যাবে ভালোভাবেই। তো এইটা নিয়েই আমরা আসলে একটা আইডিয়া পাইলাম। এখন আমাদের এই অনুসারে প্রশ্ন সলভ যখন আমরা করব বা প্রশ্ন আমরা যখন কারেক্ট করব, তখন আমাদের এই সেন্সটা যখন মাথায় থাকবে, তখন দেখবা যে তুমি বুঝতে পারবা যে তোমার আসলে কত বেশি কোন জায়গা থেকে প্রশ্ন কারেক্ট করা উচিত। হ্যাঁ, তো চলো আমরা এই বিষয়গুলোকে একটু দেখার ট্রাই করি। তো প্রথমেই আমরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের যে বেসিক কিছু জিনিস, যে কত মিনিট টাইম, কিভাবে কি হয়, এগুলো একটু করে জানবো। হ্যাঁ, যেহেতু আমরা আজকে প্রথম আমাদের একটা ক্লাস, তো এই ক্লাসে তো আমরা আসলে সবকিছুই শিখবো। তো পরবর্তী ক্লাসগুলোতে আমরা আসলে প্রশ্ন সলভ ডিরেক্ট যাব। আজকে আমরা বেসিক কিছু জিনিস শিখে ফেলবো। দেখো তোমাদের লিখিত এবং এমসিকিউ দুই টাইপের পরীক্ষা হয়, এটা তোমরা সবাই জানো। তো লিখিত এর জন্য তোমার 45 মিনিট এবং এমসিকিউ এর জন্য 45 মিনিট, এই টোটাল 90 মিনিট আলাদা আলাদা করে
মানে তোমাদের টাইম দেয়া থাকে। এখন এই 45 মিনিটের মধ্যে যে এমসিকিউ অংশগুলো আছে সেগুলাকে তোমার অ্যান্সার করতে হবে। তার মানে তুমি যদি দেখো এমসিকিউ থেকে তোমার টোটাল 60টা এমসিকিউ থাকে। এখন 60টা এমসিকিউ মেশানোর জন্য তুমি টাইম পাবা হচ্ছে 45 মিনিট, মানে 60টা এমসিকিউ দাগানোর জন্য তুমি 45 মিনিট টাইম পাবা। সো তোমার 45 মিনিট টাইম সেন্সটা মাথায় রেখেই কিন্তু এমসিকিউ অংশে আগাইতে হবে। তো আমরা যেহেতু এখন এমসিকিউ অংশটা সলভ করব, এজন্য আমরা এই 45 মিনিটের মধ্যেই, মানে যেহেতু আমি তোমাদের বোঝায় করবো, হয়তো বা একটু বেশি টাইম লাগতে পারে, অথবা আমরা চেষ্টা করব যে বুঝেও অন্তত 45 মিনিটের মধ্যে যাতে শেষ করা যায়। তো চলো আমরা ডিরেক্ট আমাদের আজকের ক্লাসে, প্রশ্ন সলভ ক্লাসে চলে যাই। তো তার আগে আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখি যে কিভাবে দেয়া থাকে। দেখো এই যে এমসিকিউ অংশের জন্য 15 মার্ক দেয়া আছে, এটা হচ্ছে তোমার বাংলার জন্য। হ্যাঁ, বাংলার জন্য 15 মার্ক। তারপরে আরো 15 মার্ক দেয়া আছে, এটা হচ্ছে ইংলিশের জন্য। আর এই দিকে 30 মার্ক দেয়া আছে, এটা হচ্ছে তোমার জিকে অংশের জন্য। তো এই টোটাল 15 15 30 আর 30 মিলায়া টোটাল 60 মার্ক, এটা হলো এমসিকিউ পার্টের জন্য। ওকে, তো এখন আমরা প্রথমে এই বাংলার যে 15 মার্ক আছে, এই 15 মার্কের আমরা অ্যান্সার করার ট্রাই করব, বা এই 15 মার্কের প্রশ্নগুলো আসলে কিভাবে আসে এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা দেখার ট্রাই করব। ওকে, তো দেখো এই জায়গাতে আমরা যদি এমসিকিউ অংশের প্রশ্নগুলো দেখি, একটু আমি বড় করে নিই, তাইলে দেখতে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, একটু আমরা বড় করে নিব এবং এই জায়গা থেকে আমরা অ্যান্সারগুলো করব। তো প্রথম প্রশ্নটা তোমরা একটু খেয়াল করো, প্রথম প্রশ্নটা কি আছে? প্রথম প্রশ্নটা আছে হচ্ছে কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে, তারপরে আর কোনো কিছু দেয়া নেই। তার মানে একটা জিনিস খেয়াল করো, এই যে লাইনগুলো, এগুলা কিন্তু সরাসরি তোমার বাংলা প্রথম পত্র বোর্ড বই থেকে তুলে দেওয়া হয়েছে। তার মানে তোমার বাংলা প্রথম পত্র বোর্ড বইগুলাকে খুবই ভালো করে পড়তে হবে তুমি যদি অ্যান্সার করতে চাও। তাইলে আমরা কি জানি, বোর্ড বই থেকে আমরা যদি পড়ে জানি, এই জায়গাতে বলা আছে কি, কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে কখন? যখন আমরা আত্মাকে চিনি, অর্থাৎ নিজের আত্মাকে যখন কেউ নিজেকে চেনে, তখনই তার মধ্যে আত্মনির্ভরশীলতা আসে। তো ওই জায়গা থেকে আমরা কি বলতে পারি যে এটার অ্যান্সার হবে কি? এটার অ্যান্সার হবে হচ্ছে সি। হ্যাঁ, বাকিগুলা তোমরা যখন বাংলা ফার্স্ট পার্ট বই পড়বা তখন মানে এগুলা জিনিস ইজিলি পারবা, কারণ বাংলা ফার্স্ট পার্টের প্রশ্নগুলা খুবই সহজ হয় এবং এগুলা বুঝতেও অত বেশি মানে কঠিন কোনো কিছু না। হ্যাঁ, তো এই জন্য এগুলা সরাসরি একদম বোঝা যায়। এরপরের প্রশ্নটা যদি আমরা দেখি, দেখো এটা কবিতা থেকে দেওয়া হয়েছে, সোনার তরী কবিতা। তো এখানে কি প্রশ্ন বলা আছে যে সোনার তরী কবিতায় বর্ণিত ঘটনা ধারা, মানে যে ঘটনা ধারা অনুসারে কবিতাটা থেকে ব্যাখ্যা করা হয়েছে, সেগুলো আসলে কোন টাইমের সেটা এখানে বলা হয়েছে। কি কি দেখো, সকালের, রাতের, বিকালের নাকি সন্ধ্যার? তো তোমরা সবাই জানো যারা সোনার তরী কবিতা পড়ছো যে এটা সকালের বিষয়গুলাকে বা সকালের ধারা অনুসারে ঘটনাগুলাকে বা সকালের ঘটনাগুলাকে ব্যাখ্যা করা হয়েছে। ওকে, সো তার মানে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে এই যে সকালের। ওকে, এরপরের কোশ্চেনটা যদি তোমরা একটু দেখো, এইখানে কি বলা আছে যে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের নিচের কোন রচনাটি বাংলাদেশের সাথে সম্পৃক্ত, অর্থাৎ আমাদের দেশ কেন্দ্রিক কোন রচনাটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন। হ্যাঁ, মানে বাংলাদেশের সাথে কানেক্টেড কোনটা? তো তোমরা যদি দেখো এখানে কি আছে, মুকুট আছে, তারপরে বলাকা আছে, চোখের বালি আছে, ছিন্নপত্র আছে। এইখানে যে ছিন্নপত্র আছে এইটাই বেসিক্যালি বাংলাদেশকে বা বাংলার সাথে কানেক্টেড করে লেখা। তোমরা সবাই জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে যখন ছিলেন, হ্যাঁ, তখন কিন্তু তিনি হচ্ছে এই মানে এই রচনাটা তিনি হচ্ছে তৈরি করেন। ওকে, তো ওই জন্য এটা বলা যায় তিনি এইখানে বেসিক্যালি পদ্মা নদী নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন। হ্যাঁ, পদ্মা নদীর বিষয়, মানে রাজশাহীর পদ্মা নদীর যে ফ্যাক্টগুলা, ওই নদীর অনুসারে তিনি এইটাতে বিভিন্ন টাইপের আলোচনা করছেন। তার মানে তুমি এই জায়গা থেকে আসলে কি বুঝলা যে এই প্রশ্ন মুখস্থ করে নিবা চান্স হয়ে যাবে? না, বিষয়টা এমন না। তোমাকে মাথায় রাখতে হবে যে যে কোনো তুমি গদ্য কিংবা পদ্য পড়ো, সেই গদ্য কিংবা পদ্যের যে রাইটার, তার বিভিন্ন যে গ্রন্থ আছে, লেখনীগুলো আছে, এগুলা সম্পর্কে খুবই ভালো একটা তোমার কনসেপ্ট লাগবে। কারণ প্রতি বছর সাধারণ জ্ঞান অংশের মধ্যে অথবা বাংলা অংশের মধ্যে দেখবা এইরকম আসে যে এই রচনা দ্বারা কি বোঝানো হয়েছে বা এই রচনাটি কার লেখা। সো এই বিষয়গুলোকে তোমার খুব ভালো করে মেইনটেইন করতে হবে বা মাথায় রাখতে হবে। ওকে, সো যখন তোমরা পড়বা আর কি, অ্যাডমিশন টাইমের জন্য বলো বা তোমরা এখন তো পড়াশোনা সবাই করছো বাংলা, তো তারপরেও যখন তোমরা অ্যাডমিশন টাইমে আসবা তখন এই জিনিসগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। ওই জিনিসগুলো যদি তুমি স্কিপ করে থাকো এইচএসসি লাইফে, তাইলে এখন এসে ওগুলাকে খুবই ভালো করে তোমার পড়তে হবে। ওকে, মানে তোমাকে বলতেছি কবি পরিচিতি বা পাঠ পরিচিতিটা আলাদা জিনিস, কবি পরিচিতিগুলা খুবই 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 ভালো করে পড়তে হবে এবং কার কি লেখা, এই টাইপের গ্রন্থগুলা কার লেখা, এগুলা খুব বেশি পরীক্ষাতে আসে। ওকে, এরপরের প্রশ্নটা যদি আমরা দেখি, কি বলা আছে, রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মা যে, এখানে লক্ষ্মী দ্বারা কি বোঝানো হয়েছে, লক্ষ্মী শব্দটা আসলে কি? তার মানে একটা জিনিস খেয়াল করো, বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতা থেকে এই লাইনটা নেওয়া হয়েছিল।
এবং এই লাইনটা থেকে আসলে কি প্রশ্ন করা হয়েছে, ব্যাকরণিক টাইপের প্রশ্ন করা হয়েছে। কেন দেখো যে যে কোনো লাইন কবিতার ওগুলাকে কিন্তু ব্যাকরণ আকারে ব্যাখ্যা করা যায়। তো ওই জায়গা থেকে কিন্তু তোমাকে টেস্ট করা হয়েছে যে তুমি আসলে ব্যাকরণে কতটা দক্ষ। কি বলা হয়েছে দেখো, যে রাবণ অনুজ মানে রাবণের অনুজ সে কি করলো, লক্ষ্মী রাবণ, লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্য করে বা তাকায়ে। তো এই লক্ষ্মী দ্বারা কি বোঝানো হয়েছে সেটা এখানে মানে বলতে চাচ্ছে। কি বলা হয়েছে দেখো, বিশেষ্য, ক্রিয়া, বিশেষণ এবং সর্বনাম। তো তোমরা একটা জিনিস খেয়াল করো, যে একটা জিনিস যেটা দ্বারা কি বোঝাচ্ছে, যে তাকানো বোঝাচ্ছে, তাইলে এটা কি হইতে পারে? তাকানো, তাকানোটা একটা কি, মানে তাকানো জিনিসটা আসলে কি, এটা দ্বারা কি হইতে পারে, এটা যদি তোমরা একটু খেয়াল করো তাইলে তোমরা এটা বুঝতে পারবা। তো বলো দেখি, আমি একটু দেখি তোমরা যারা যারা ক্লাস করতেছো এই জিনিসটা তোমরা বোঝো কিনা, এই জিনিসটা তোমরা পারো কিনা। তাকানো এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, মানে কারো দিকে একটা তাকাচ্ছে, মানে আমি তোমার দিকে তাকাচ্ছি, তার মানে কি একটা কাজ করতেছে আমার চোখ। এখন যখন একটা জিনিস কোনো কিছু কাজ করে, হ্যাঁ, তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে আমরা বলি কি, সেটাকে বলি হচ্ছে ক্রিয়া। তার মানে এটার অ্যান্সার কি হবে, ক্রিয়া। ওকে, এটা সর্বনামও না যে এটা নামের পরিবর্তে বসছে, ওকে, এটা বিশেষণও না যে এটা অ্যাডজেক্টিভ টাইপের দোষগুণ অবস্থা নাউনের এমন বোঝাইছে, তাও না। ওকে, তো বিশেষত নাউন এটা তো কোনো একটা নাম না। তার মানে তুমি যদি অপশন টেস্টও করো তারপরেও কিন্তু এই তিনটা তোমার ভুল হয়ে যাবে এবং কারেক্ট হবে বি। ঠিক আছে, এরপরের প্রশ্নটা যদি আমরা দেখি, কি বলা আছে, যে বাদলায় বন্দুক বারুদ কি ড্যাশ একটু নেবে না, মানে এইটা কিন্তু একটা তোমাদের কি বলে গদ্য থেকে পদ্য থেকে গদ্য থেকে তোমাদের হচ্ছে ডিরেক্ট চলে আসছে লাইন, যে একদম লাইনের মাঝখানে কি একটা জিনিস আছে গ্যাপ, সেটা তোমার চলে আসছে বাংলা ফার্স্ট পার্ট থেকে। সো তোমাদের বাংলা ফার্স্ট পার্ট থেকে এই টাইপের জিনিসগুলো কিন্তু আসবে। ওকে, তো এইখানে যদি এটা তুমি অ্যান্সার দেখো, কি বলা আছে, যে বাদলায় বন্দুক বারুদ কি একটু কি ঘুমিয়ে নিবে না, একটু জিরিয়ে নিবে না, ডেকে নিবে না, নাকি হচ্ছে বিরতি নিবে না। তার মানে একটা জিনিস খেয়াল করো, তোমরা যখন মানে গদ্যগুলা পড়ো একদম ডিরেক্ট লাইন কিন্তু তোমাদের মাথায় চলে আসে। হ্যাঁ, যেমন এই লাইনটা তুমি পড়তে গেলে তোমার মাথায় চলে আসবে যে বন্দুক বারুদকে একটু জিরিয়ে নিবে না, মানে এটা দ্বারা একটা ধরো উপমা বোঝাইতেছিল যে এরকম কন্টিনিউয়াসলি কি যুদ্ধ চলবে, তো একটু যুদ্ধের জন্য তো একটু বন্দুক টন্দুক গুলাকে একটু তো রেস্ট করতে হবে। তো যখন বৃষ্টি হচ্ছিল রেইনকোট থেকে, হ্যাঁ, মানে তখন তো এই কথাগুলা নর্মালি বের হয়ে আসে, হ্যাঁ, রেইনকোট গল্পে। সো এই টাইপের জিনিসগুলা কিন্তু তোমরা ইজিলি পারবা। তো এইটা আমি প্রথমেই তোমাদের বললাম যে বাংলা ফার্স্ট পার্টের যে প্রশ্নগুলো আসবে এগুলো খুবই সহজ, এগুলা তোমরা ইজিলি পারবা। বাট গ্রামার থেকে যে প্রশ্নগুলো আসবে বাংলা ব্যাকরণ, এগুলা তো একটু টাফ হয়ে যায়, ট্রিকি কোশ্চেন তোমাদেরকে দেওয়া হয়। ওকে, তো আমরা এই প্রশ্নগুলা ইজিলি পারতেছি। তারপরে আমরা যদি 6 নম্বর প্রশ্ন দেখি, কি বলা আছে দেখো, মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, হ্যাঁ, এইটা লেখক, তারপরে লেখকের মতে কণ্ঠস্বর যেন তাহারই কি, মানে কণ্ঠস্বর যেন তাহারই কি। এটাই দেখো অপরিচিতা থেকে তোমরা ডিরেক্ট এরকম করে কমেন্ট পাওয়া যে কণ্ঠস্বর যেমন যেন তাহারই কি, আওয়াজ নাকি চেহারা নাকি চক্ষু নাকি হৃদয়, বলো যে কণ্ঠস্বরটাই কি, মানে এটা দ্বারা একটা রূপ ফোটাইয়া বলতেছে যে এত সুন্দর কণ্ঠ, তার মানে কণ্ঠস্বরটাই কি তার চেহারা, এমন একটা জিনিস কিন্তু বোঝানো হইতেছে। সো এটার অ্যান্সার কি হবে, কণ্ঠস্বরই তার কি চেহারা, তার মানে কি এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হইলো চেহারা। ওকে, সো এইভাবে কিন্তু দেখো তোমরা বাংলা প্রথম এবং দ্বিতীয়র কানেকশন মেলায় তোমরা কিন্তু অলরেডি বুঝতে পারতেছো যে তোমাদের আসলে পড়তে হবে কিভাবে। তো প্রশ্ন সলভ করার মজাটাই হইলো যে বুঝতে পারা যায় যে প্রশ্ন আসলে প্যাটার্নটা কি, আসে কিভাবে, এজন্যই বেসিক্যালি প্রশ্নগুলোকে সলভ করা হয়। ঠিক আছে, এরপরে যদি আমরা একটু দেখি, কি বলা আছে দেখো, যে রোকেয়া শেখাওয়াত হোসেনের রচনা 9 কোনটি। তো তোমরা যদি রোকেয়া শেখাওয়াত নিয়ে অবশ্যই তো পড়বা, কারণ ফেমাস কিছু রাইটার তোমাকে অবশ্যই জানতে হবে, তাদের সম্পর্কে খুব ভালো একটা তোমার আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, সো এই জায়গাতে যদি আমরা একটু দেখি, কি বলা আছে, রোকেয়া শেখাওয়াত হোসেনের রচনা 9 কোনটি। তো তার আসলে লেখনী বা রচনা তিনি লেখেননি কোনটি সেটা জানতে চাইছে। তো আমরা কি জানি, মতিচুর, অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন, সবগুলাই কার লেখা, রোকেয়া শেখাওয়াত, বেগম রোকেয়ার লেখা। কিন্তু পদ্মগোখরা এইটা কার লেখা, এটা হচ্ছে নজরুলের লেখা, হ্যাঁ, কাজী নজরুল ইসলামের লেখা। তার মানে অ্যান্সার এটার হচ্ছে বি। ওকে, যে পদ্মগোখরা এইটি রোকেয়া শেখাওয়াতের নয়, এটা রোকেয়া শেখাওয়াতের লেখা নয়। ওকে, এরপরে যদি আমরা দেখি 8 নম্বর প্রশ্ন, কি বলা আছে, বিলাসী গল্পে উল্লেখ নেই কার। তো গল্প যারা যারা পড়ছো তারা চোখ বন্ধ করে এইসব প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। কার উল্লেখ আছে, হুমায়ুনের, হ্যাঁ, তারপরে কি তুগলক খার উল্লেখ আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে ভেদল বাবুর উল্লেখ আছে, ভুদল বাবুর উল্লেখ আছে, হ্যাঁ আছে, কিন্তু উল্লেখ নেই কার, উল্লেখ নেই বাবরের। তার মানে অ্যান্সার কি হবে, অ্যান্সার দেখো, অ্যান্সার হইলো বাবর। ওকে, সো এইভাবে কিন্তু বেসিক প্রশ্ন কিন্তু যে অনেক বেশি কঠিন আসে তা কিন্তু না, বাট তোমাকে ডিপলি পড়াশোনা করতে হবে যে
সহজ জিনিসগুলাই যাতে তোমার ভুল না হয়ে যায়। ওকে, এরপরে কি দেখো একটা তোমার পারিভাষিক শব্দ চলে আসছে, তো আমরা এটাকে মেমোরাইজিং পার্টের মধ্যে দিতে পারি। তার মানে কি দেখো আমরা বাংলা ফার্স্ট পার্ট থেকে প্রশ্ন পেলাম, বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন পেলাম, এবার বাংলার যে বিরোচন অংশ বা মেমোরাইজিং পার্ট ওইটা থেকেও আমরা প্রশ্ন পাচ্ছি। লিটারেল শব্দের অর্থ কি? লিটারেল শব্দের পারিভাষিক শব্দ, মানে পারিভাষিক বাংলা এটার কি হবে? হ্যাঁ, এটা কি? লিটারেল শব্দের অর্থ হচ্ছে আক্ষরিক, তার মানে এটাই অ্যান্সার। পরেরগুলো আমরা দেখবোই না, কারণ আমরা অ্যান্সার পেয়ে গেছি। হ্যাঁ, এরপরে কি দেখো আবিধানিক ক্রম অনুসারে শব্দগুলোকে সাজাও। তো দেখো এই যে আবিধানিক যে ক্রম, এটা কিন্তু একটা গ্রামেটিক্যাল টপিক বা ব্যাকরণিক টপিক। হ্যাঁ, সো আবিধানিক ক্রম বলতে কি বোঝায়? যে আবিধানে কোন শব্দটা আগে থাকে বা কোন বর্ণটা আগে থাকে, সেই বর্ণগুলো অনুসারে শব্দকে সাজাইতে হবে, এটাই হলো আবিধানিক ক্রম। সো এইটা বোঝার জন্য তোমাকে জাস্ট মোটামুটি তুমি যদি মানে আমি তোমাকে যেভাবে শেখায় দিব, তো প্রশ্ন সলভ করতে করতেও কিছু ট্রিকি জিনিস তুমি শিখে ফেলবা। যেমন এই যে এই প্রশ্নটা যখন আমরা সলভ করব 10 নম্বর, তখন তোমার একটা গ্রামেটিক্যাল টপিকই শেষ হয়ে যাবে। যেমন আবিধানিক ক্রমগুলো কিভাবে সলভ করা যায়, কিভাবে সলভ করা যায় আমি যদি তোমাকে দেখাই, এটার জন্য জাস্ট এই জায়গাতে তোমাদের একটু খেয়াল করতে হবে। দেখো এই প্রশ্নটা আমি তোমাকে এইখান থেকে করাই, যাতে করে তোমার বুঝতে সুবিধা হয়। ওকে, দেখো এখানে কি বলা আছে যে আবিধানিক ক্রম নিচের কোনটি, তাই না? আবিধানিক ক্রম নিচের কোনটি? আবিধানিক ক্রম মানে কি? মানে আমাদের যে ডিকশনারি আছে সেই ডিকশনারি অনুসারে কোন বর্ণটা আগে বসবে। ক্রম মানে কি? যে কোনটার পর কোনটা, একের পর এক, তাই না? কোনটার পর কোনটা। তো এই প্রশ্নটা এখানে আছে, দেখো যে নিচের কোনটি আবিধানিক ক্রম অনুসারে সঠিক। অপশন কি কি ছিল? এই যে এরকম ছিল যে অংশ, অকাল, অঙ্ক, কাজ, কাজ, কুসুম, তারপরে গৃহ, গোল, গণ্য, দীর্ঘ, দেহ, দৃশ্য। তো এই প্রশ্নটা কিন্তু মোটামুটি আমরা আমাদের যে ব্যাচের স্টুডেন্ট আছে আমরা ডিরেক্ট পড়াইছিলাম, তো ওই জায়গা থেকে আমাদের এটা একটা ক্লাস স্লাইড, ওইখান থেকে সরাসরি কমন আসছে। সো এমন প্রশ্ন কিন্তু অনেক সময় কমন চলে আসে। সো এই প্রশ্নটা কিভাবে হয় সেটা বোঝার জন্য তোমাকে জাস্ট এই 3 লাইন বুঝতে হবে, এবং তুমি যদি এই 3 লাইন বোঝো, এই 3 লাইন, তাইলে এই যে আবিধানিক ক্রম নির্ণয় যে বিষয়গুলো আছে এগুলা লাইফ টাইম তুমি মনে রাখতে পারবা। কেমনে? দেখো তুমি জাস্ট খালি নর্মাল ওয়েতে এইভাবে শব্দগুলো দেখবা, কি আছে? সরেও, সরেয়া, রস্যই, দীর্ঘই, তারপর রস্যু, দীর্ঘ, তারপরে হচ্ছে রি, এ, ওই, উ, ও। তো এইভাবে সবগুলা জিনিস কিন্তু আছে, বাট মাঝখানে দেখো কিছু জিনিস চলে আসছে। কি আছে দেখো? অনুস্বর, বিসর্গ, তারপরে চন্দ্রবিন্দু, খণ্ডত। তো এই জিনিসগুলা কিন্তু চলে আসছে। তার মানে কি তোমার কিন্তু এই যে সিকোয়েন্স গুলা, হ্যাঁ, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের যে সিকোয়েন্স গুলা, এগুলাকে মনে রাখতে হবে। তার মানে দেখো এই জায়গাতে কিন্তু কোনো সিকোয়েন্সের কি নাই, কোনো ঝামেলা নাই। নর্মালি এইখানে স্বরবর্ণগুলা তোমার নর্মাল ওয়েতেই বসে গেছে, স্বরেও থেকে মানে ও পর্যন্ত এটা নর্মালি বসে গেছে। বাট এইখানে কিছু শব্দ, এইখানে কিছু বর্ণ যেগুলা তোমার মাঝখানে চলে আসছে, তোমার জাস্ট এই কয়েকটা মনে রাখতে হবে। কি কি? অনুস্বর, খণ্ডতর, তারপরে হচ্ছে বিসর্গ, চন্দ্রবিন্দু, এইগুলাকেই তোমাকে জাস্ট মনে রাখতে হবে, আর কোনো কিছু মনে রাখতে হবে না। তো তুমি যদি এই সিকোয়েন্সটা মনে রাখতে পারো, তারপরে দেখো এইখানে যেগুলো আছে কর পরে, তারপরে ক মূর্ধন্য স, হ্যাঁ, যে যুক্ত খ, তারপরে হচ্ছে এইখানে দেখো খ, গ, ঘ, উম, চ। সো এই যে আবিধানিক ক্রমটা বোঝার জন্য তোমার জাস্ট এই 3 লাইন মনে রাখতে হবে। এখন যখন তুমি 3 লাইন মনে রাখবা, তখন তোমার কাজ কি? যে তুমি কিভাবে কারেক্ট অ্যান্সার গুলা বের করবা বা কিভাবে সঠিক অ্যান্সার গুলা বের করা যায়। প্রথম কাজ হইলো প্রথম বর্ণের সাথে তুলনা করা। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় বর্ণের সাথে সবগুলা তুলনা করা। তৃতীয় কাজ কি? তৃতীয় বর্ণের সাথে তুলনা করা। তুমি যদি এই 3টা কথা মনে রাখো, আর এই 3টা ট্রিক যদি মনে রাখো, সিকোয়েন্সটা যদি মনে রাখো, তাইলে তুমি কখনোই এই যে আবিধানিক যে ক্রম আছে এটা কখনোই তুমি ভুল করবে না। তাইলে আমরা এখন একটু যাই কিভাবে এটাকে কারেক্ট করতে হয়। তাইলে প্রথমে দেখো আমরা এই ক নম্বরের সবগুলোর 1 নম্বর টেস্ট করি। আমরা কি প্রথমে কি দেখছি? যে সব শব্দগুলোর 1 নং বর্ণ তুলনা। তার মানে এই যে একটা শব্দ, এই যে একটা শব্দ, এই যে একটা শব্দ, তো এগুলো তো বেসিক, মানে আমরা যখন পড়াই তোমাদেরকে এগুলো আমরা শেখাই। শব্দ কিভাবে তৈরি হয় দেখো তো, এইভাবে তৈরি হয় না যে বর্ণ প্লাস বর্ণ, তারপরে প্লাস বর্ণ, এইভাবেই তো কি তৈরি হয়, এইভাবেই তো শব্দ তৈরি হয়, তাই না? এইভাবেই কিন্তু শব্দগুলা তৈরি হয়। সো সেই শব্দগুলার আমরা হচ্ছে নাম্বারিং করব। কিভাবে? দেখো এই যে স্বরের জন্য আমরা 1 নম্বর দিলাম, অনুস্বরের জন্য আমরা 2 নম্বর দিলাম, তালব্য স্বরের জন্য 3 নম্বর দিলাম। সেম ভাবে এটার 1, এইটা 2, এইটা 3, এইভাবে দিলাম। সেম ভাবে এখানে এটা 1, তারপরে এটা উম একটা আছে, এটা 2, তারপরে হচ্ছে ক, এটা হইলো 3। সেইভাবে দিলাম। তার মানে আমরা যখন এরকম সিকোয়েন্স দিলাম, এখন আমরা কম্পেয়ার করব কার সাথে? প্রত্যেকটা 1 নম্বরের সাথে, যে সবগুলা ঠিক আছে কিনা। যেমন হচ্ছে এটার 1 নম্বরে কি আছে এইটা, এটার 1 নম্বরে কি আছে এইটা, এটার 1 নম্বরে কি আছে এইটা। তো সবগুলাই যেহেতু একই মতো আছে, তাইলে তো আমরা বলতে পারি যে সবগুলার মানে ক্রম কখনো ঠিক করা যাবে না। কখন ক্রম ঠিক করা যায়? যে ধরো আমার উচ্চতা 5 ফুট 6,
তারপরে 5 ফুট 60, তারপরে 5 ফুট 8, তখন কিন্তু সবাই যদি 5 ফুট 6 এ আসে তাইলে কিন্তু আমরা তাদের ক্রম ঠিক করতে পারবো না, তাই না? সো এই জায়গা থেকে প্রথমে যেহেতু আসছে আমরা প্রথমটাকে খেয়ালই করব না, প্রথমটা বাদ, মানে প্রথমটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারলাম না। ওকে, তারপরে আমাদের কাজ কি দেখো, দ্বিতীয় বর্ণ। এইভাবে সবগুলাই যতক্ষণ পর্যন্ত আমরা পাই নাই ততক্ষণ পর্যন্ত, মানে যতক্ষণ পর্যন্ত আমরা একই শব্দ পাবো নেক্সটে চলে যাব, যতক্ষণ পর্যন্ত আমরা মিল পাবো না ততক্ষণ এইরকম আমরা খুঁজতেই থাকবো। ওকে, এখন দেখো 2 নম্বর প্রশ্ন কি আছে। 2 নম্বর আমি যদি এগুলাকে একটু মেশায় দিই, 2 নম্বরটা যদি আমরা একটু খেয়াল করি, 2 নম্বরটা কি আছে দেখো, এইটা 2 নম্বর, এটা 2 নম্বর, এইটা 2 নম্বর, এটা উমক, মানে অঙ্ককে যদি আমরা এরকম করে ভাঙ্গি, হ্যাঁ এরকম করে ভাঙ্গি, এইটা তো থাকে, তাই না? সো এই জায়গাতে কি আছে, এটা হইলো 2 নম্বর, এই যে এটা হইলো 2 নম্বর। এখন একটা জিনিস খেয়াল করো, সিকোয়েন্স কি বলছে যে এই জায়গাতে আবিধানিক ক্রম বা আবিধানিক যে সিকোয়েন্স সেটা ঠিক আছে কিনা, তার মানে আমাদের তুলনা করতে হবে। এখন এই জায়গাতে দেখো কিভাবে আমরা তুলনা করব। প্রথমে কি আছে আমাদের, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 2, এটা 2, তাই না? এখন দেখো প্রথম শব্দের মধ্যে 2 নম্বর কি, প্রথম শব্দের মধ্যে 2 নম্বর উনস্বর, তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো, উনস্বর কোথায় আছে, এই জায়গাতে আছে। ওকে, তারপরে কি আছে দেখো ক, তারপরে কি দেখো এইখানে ক আছে, তারপরে কি আছে দেখো, তারপরে আছে উম। একটা মজার জিনিস খেয়াল করো তো, কোথায়, এই যে উম, একটা মজার জিনিস খেয়াল করো তো, এই যে প্রথমের যে শব্দটা, এই শব্দটার মধ্যে উনস্বর ছিল, উনস্বর কোথায় আছে, প্রথমে আছে, 1 নম্বর পজিশনে আছে। তুমি যদি এইভাবে করো, এটা 1 নম্বর, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এটা 12 নম্বর পজিশন, 13, 14, 15, ক কত 16 নম্বর পজিশন। তার মানে পজিশনের দিক থেকে কি আগে আছে, এইটা আগে আছে, উনস্বর আগে আছে। তার মানে আমরা কি বুঝলাম যে আবিধানিক ক্রমের এইটা প্রথমে আছে। ওকে, তারপরে কি দেখো, তারপরের অংশে, তারপরের শব্দে কি আছে, ক। এখন দেখো তার মানে এইটা কোথায় আছে, এটা 2 নম্বর পজিশনে আছে। এটা যদি আমরা 1 নম্বর শব্দ পজিশন দেখি, এটা 2 নম্বর পজিশন দেখি, এটা যদি 3 নম্বর পজিশন দেখি, এখন এই 2 নম্বর শব্দের মধ্যে যে বর্ণ সেটা কিন্তু এটার পরেই আছে, তাই না? এখন 3 নম্বর শব্দ পজিশনে কি আছে, উম, উম দেখো এই যে পরে আছে। তার মানে কি বিষয়গুলা কিন্তু মানে সিকোয়েন্স অনুসারেই ঘটতেছে। তার মানে এই জায়গাতে আমরা বলতে পারি যেহেতু এইটা 1 নম্বর শব্দ এবং 1 নম্বরে আছে, তার মানে এটা ঠিক, এটার 1 নম্বর পজিশনেই আছে। ওকে, আমরা এটা প্রথমে পাইছি, তার মানে এটা ঠিক আছে। তারপরে এটা কি 2 নম্বর শব্দ এবং আমরাও এটা কততে পাইছি, এটা 1 এ পাইছি, এটা 2 এ পাইছি, এটা 3, তাই না? তার মানে আমরা এটাও কততে পাইলাম, এটাও আমরা 3 এ পাইলাম, এটাও 3। তার মানে কি দেখো সবকিছু ঠিক আছে, আমরা বুঝতে পারলাম এতটুকু চেক করেই যে এই সিকোয়েন্স গুলা ঠিক আছে, এটা ঠিক জায়গায়, এটা ঠিক জায়গায়, এটা ঠিক জায়গায়। সেম ভাবে যদি আমরা পরেরটাও চেক করি, দেখো এখানে কি আছে, তালব্য স। ওকে, তার মানে দেখো তালব্য স আমাদের প্রথমে থাকবে, কারণ এইটা আমরা প্রথম শব্দ থেকে দেখতেছি। তাইলে দেখো তালব্য স কোথায় কোথায় কোথায়, এই জায়গা থেকে দেখো এই যে তালব্য স। হ্যাঁ, তারপরে কি দেখো এখানে আছে কি ল। হ্যাঁ, তারপরে কি দেখো তালব্য স, ক, ল, ল, উম। আচ্ছা, যাই হোক, তো এই জায়গা থেকে মানে মোটামুটি 2 বার যদি তোমরা চেক করো, মানে ফার্স্ট বার চেক করো তাহলেই হবে, সেকেন্ড বার আর ওইটা আসলে মেলে না। তোমরা জাস্ট যখন পাবা তখনই, যখন এইরকম সিকোয়েন্স দ্বিতীয় শব্দে, মানে যেখানেই প্রথমে সিকোয়েন্সটা পেয়ে যাবা সেই অনুসারে এটা কারেক্ট হয়। সো ওই জায়গা থেকে এটার অ্যান্সার হচ্ছে ক, বুঝছো? তো এইভাবে যদি তোমরা পরের গুলা চেক দাও, দেখবা উল্টা পাল্টা হয়ে যাবে। পরের গুলা যদি তোমাদের যে কোনো একটা আমি চেক করে দেখাই, যেমন ধরো এইখানে ক, 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 হ্যাঁ, এইখানে আকার 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 রস্যৌকার, আকার 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 রস্যৌকার। তো এগুলা ক ক আছে, এগুলা চেক করার দরকার নেই। আমরা যদি জ, চ আর ম দেখি, জ, চ, ম, জ, চ আর হচ্ছে ম, এই জায়গাতে দেখো জ, তারপরে হচ্ছে চ, আর একটা কোথায় ম। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো, এইখানে 1 নম্বর শব্দের মধ্যে কি আছে, জ আছে, মানে প্রথমগুলা ক একই আকার আছে, আমরা এগুলাকে চেক করলাম না, পরেরটাতে আমরা গেলাম। দেখো এইখানে কি আছে, জ আছে, তাই না? তার মানে কি দেখো জকে কোথায় থাকার কথা ছিল, 1 নম্বর শব্দে, কিন্তু আমরা যদি শব্দের পজিশন করি এইটা 1 নম্বরে আছে, এটা আছে কয় নম্বরে, 2 নম্বরে। তার মানে এই জায়গাতে সিকোয়েন্সটা ঠিক নাই। হ্যাঁ, যদি এমন হইতো যে জটা প্রথমে আছে, তারপরে এইখানে এই যে চটা এরকম করে আছে, তারপরে মটা যদি এরকম থাকতো তাইলে ঠিক হইতো। সো এইভাবে বেসিক্যালি এই ব্যাকরণিক বিষয়গুলা কাজ করে। তার মানে তুমি যেগুলাই চেক করো এই রকমের ফল তুমি পাবা, তার মানে এটার অ্যান্সার হচ্ছে ক। সো এই টাইপের জিনিসগুলা কেন দেয়, এগুলো হচ্ছে টাইম কনজিউমিং জিনিস, যার কারণে তোমাকে আসলে এই জিনিসগুলাকে দেওয়া হয়, যে তোমার হচ্ছে টাইমটা একটু বেশি খাবে, এই এছাড়া আর কোনো কিছুর জন্য না। সো তুমি এইভাবে জাস্ট যদি একটা করে চেক করো তাইলে তুমি বুঝতে পারবা যে আসলে শব্দক্রম কোনগুলা হয়। সো এইভাবে বেসিক্যালি শব্দগুলাকে কারেক্ট করতে হয় বা শব্দগুলাকে কারেকশন করতে হয়, ঠিক আছে? এটা বেসিক তথ্য। আমরা যখন আরো ডিটেলস আমাদের ব্যাচগুলাতে পড়াই বা আমি যখন তোমাদেরকে আরো যখন ধরে ধরে পড়াবো তখন তোমরা এই জিনিসগুলো আরো ভালো করে বুঝবা।
আমরা যেহেতু প্রশ্ন সলভ করতেছি আমাদের এই বেসিক জিনিসগুলো সম্পর্কে জানলেই এনাফ হয়ে যাবে। ওকে, সো আমরা এই জায়গা থেকে তাইলে কোনটা পাইলাম 10 নম্বরে আবিধানিক ক্রম কি, এই যে ক, এটা হচ্ছে ঠিক, মানে কোনটা সঠিকভাবে সাজানো আছে। ওকে, এরপরে কি দেখো 11 নম্বর প্রশ্ন, ক্রমাগত ভুল করো না বাক্যটিতে ক্রমাগত কি অর্থে প্রকাশ পাচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করো, কি বলছে যে বাক্যটিতে ক্রমাগত শব্দটি কি সর্বনাম, বিশেষণ, অনুসর্গ নাকি হচ্ছে ক্রিয়া বিশেষণ। একটা মজার জিনিস আছে কি জানো, বাংলাদেশের বেশিরভাগ প্রশ্নে যদি ক্রিয়া বিশেষণ অপশনে থাকে সেইটা অ্যান্সার হয়ে যায়। আমি এইটা যখন প্রশ্ন সলভ করছি তখন এই জিনিসটা অনেকবার দেখছি। হ্যাঁ, তো এইটা তোমরা ইজিলি পারবা, কিন্তু এটা অ্যান্সারও কিন্তু এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এখন ক্রিয়া বিশেষণ কিভাবে হয় দেখো, কি বলা আছে ক্রমাগত, ক্রমাগত শব্দের অর্থ কি বারবার, কি বারবার। ওকে, বারবার। এই জায়গাতে পরে একটা জিনিস আছে ভুল করা, ক্রমাগত ভুল করো না। এখন ভুল করা জিনিসটা কি বলতো, ভুল করা, ভুল করা, ভুল করা একটা কাজ না। এখন ভার্বকে কোনো জিনিস যদি মডিফাই করে বা ভার্বকে যদি কোনো জিনিস বিশেষায়িত করে তাইলে আমরা সেটাকে কি বলতে পারবো, সেটাকে বলতে পারবো ইংরেজিতে কি অ্যাডভার্ব। এখন ইংরেজিতে যেটা অ্যাডভার্ব, বাংলায় সেটা এসে হয়ে যায় ক্রিয়া বিশেষণ। অর্থাৎ ক্রিয়াকে যে শব্দটা বিশেষায়িত করবে সেইটাকেই আমরা বলতে পারি যে এইটা ক্রিয়া বিশেষণ, মানে ক্রিয়াকে সে বিশেষায়িত করতেছে। তাইলে এই যে ক্রমাগত, ক্রমাগত কোন জিনিসটাকে বিশেষায়িত করতেছে, ভুল করাকে, যে তুমি বারবার ভুল করো না। দেখো তো এই যে ভুল করা জিনিসটাকে আরো একটু মডিফাই করে উপরের দিকে নিয়ে যাচ্ছে কে, এই যে বারবার। যে ভুল করা, নর্মালি যদি শব্দটা এরকম থাকতো যে ভুল করা, তাইলে ভুল করাটা কোনো দিকে মিন করতো না। বারবার ভুল করা মানে কি, যে তুমি একই কাজ কেন বারবার ভুল করতেছো, কেন তুমি বারবার করতেছো। সেই যে বারবার শব্দটা যোগ করে শব্দের একটা কি করলো, মানে শব্দকে একটা মডিফাই করলো, মানে শব্দকে একটু আলাদা রূপ দিল। এই যে আলাদা রূপ দেওয়াটাকেই বলা হয় বিশেষায়িত করা। সো এইরকম যখন বিশেষায়িত করলো কাকে, ক্রিয়াকে, যেহেতু সে বিশেষায়িত করলো এজন্য আমরা এটাকে বলতে পারি কি, এটাকে বলতে পারি হচ্ছে ক্রিয়া বিশেষণ। সো এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে সি, ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, এইটা গেল এখানকার প্রশ্ন। এরপরে যদি আমরা যাই, এটা 12 নম্বর প্রশ্ন, কি বলা আছে দেখো, স্বরেয় ধ্বনির বিবৃত উচ্চারণ নিচের কোনটি। তো সংবৃত এবং বিবৃত চেনার জন্য খুবই সহজ কিছু টেকনিক আছে, যেগুলা তোমরা যদি আমার মানে 17 ঘন্টায় একটা ব্যাকরণের ক্লাস আছে ওইটা করো, ওগুলোতে আমি সুন্দর করে শেখায় দিছি। ওই ক্লাসটা তোমরা যারা জানো না তারা হচ্ছে মানে দেখবা। হ্যাঁ, অ্যাডমিশন ড্রিল নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওইটাতে গেলে দেখবা বেস্ট ভিউ ওয়ালা একটা আমার ক্লাস আছে, ওইটাতে প্রায় 2.5 লাখ মানুষ ওই ভিডিওটা দেখে ফেলছে, ওই ক্লাসটা দেখে ফেলছে। সো ওইটা দেখলে তোমরা বুঝতে পারবা। তো আমি যদি নর্মালি তোমাদেরকে বুঝাই যে বিবৃত উচ্চারণ, সংবৃত উচ্চারণ, এগুলো সাধারণত স্বরেয় উচ্চারণ স্বরেয় এবং স্বরেয় উচ্চারণ ও এর মতো হইলে এই দুইটার মাধ্যমে এর পার্থক্যটা দেখা যায়। সে এগুলো সরাসরি বই থেকে তোমাদের আসে, ওই যে 9ম 10ম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে ওইটা থেকেই সরাসরি প্রশ্ন আসে। সো ওই জায়গা থেকে তোমরা যদি বইয়েও খেয়াল করো দেখবা স্বরেয় ধ্বনির বিবৃত উচ্চারণ ডিরেক্ট ভাবে এরকম উদাহরণ দেওয়া আছে যে অনেক, তারপরে হচ্ছে এই যে এইটাতে একটা বিষয় আছে, এটাতে কিন্তু অ্যান্সার দুইটা আছে। কি দেখো, এই যে অনেক, এটাও কিন্তু হচ্ছে মানে সরাসরি তোমরা বই থেকেই পাবা যে স্বরেয় ধ্বনির বিবৃত উচ্চারণের মধ্যে উদাহরণ দেওয়া আছে, এরকম করে অনেক ডিরেক্ট লেখা আছে, এটা পাবা। বাট কিছু কিছু ক্ষেত্রে এই যে অতুলকেও অ্যান্সার দেওয়া আছে বিভিন্ন বইয়ে। হ্যাঁ, যে অতুলের উচ্চারণটাও এটা একটা বিবৃত স্বর, এরকম করে মানে বিভিন্ন বইয়ে দেওয়া আছে। সো নর্মালি যেহেতু এই যে এটা আগে আছে আমরা এটা আগেই দিব, যদিও এগুলো কোনো ফ্যাক্টর না। তুমি যে কোনো অ্যান্সার তুমি যেভাবেই অ্যান্সার করো না কেন, আগে পিছে যাই হোক না কেন, সঠিক হইলে তোমার অ্যান্সার কারেক্ট হয়ে যাবে। সো এই জায়গা থেকে এটা হচ্ছে ঠিকঠাক উচ্চারণ আছে। সো এটার উচ্চারণ হবে, মানে এটার অ্যান্সার হবে হচ্ছে এ এবং বি দুইটাই। ওকে, সো এটা একটা গ্রামেটিক্যাল বড় একটা টপিক, মোটামুটি বড় আছে। তো যখন আমরা গ্রামার গুলা শিখবো তখন এই জিনিসগুলাকে বেসিক্যালি শিখবো। ওকে, তো আমরা জাস্ট দেখতেছি যে কিভাবে প্রশ্নগুলো আসে, কোন জায়গা থেকে, ব্যাকরণিক টপিক। হ্যাঁ, এটা হচ্ছে তোমরা যখন হচ্ছে তোমাদের ধ্বনিতত্ত্ব পড়ানো হবে, হ্যাঁ, তখন আর কি এই জায়গা থেকে তোমরা এই পড়াগুলা বা এই জিনিসগুলা তোমরা পারবা, মানে পাবা। হ্যাঁ, তো এইটা গেল আমাদের বাংলার প্রশ্ন, আর আমাদের কিছু বাকি আছে। তো এই জায়গাতে একটা প্রশ্ন আছে, কি দেখো, পোড় খাওয়া শব্দের অর্থ কি। মানে পোড় খাওয়া বলতে কি বোঝানো হচ্ছে, যে মানে এটা একটা বাগধারা চলে আসছে আর কি, মানে বাংলার মেমোরাইজিং পার্ট বা বিরোচন অংশ থেকে প্রশ্ন আসছে। পোড় খাওয়া মানে কি পুড়ে যাওয়া না, পরিশ্রম করা না, পতিত হওয়া না, এই যে প্রতিকূলতা পেরানো। মানে বলে না যে তোমার লাইফ এখন মানে পোড় খাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে, তার মানে তোমার প্রতিকূলতা এখন পের হইতে হবে, মানে তোমার অবস্থা ঠিক নাই, নর্মাল নাই, সেটাই বোঝাচ্ছে। এরপরে কি দেখো 14 নম্বর তোমাদের এটা সমাস থেকে প্রশ্ন আসছে, যে বৈষম্য বিরোধী শব্দের মানে বৈষম্য বিরোধী যে সমাসে নিষ্পন্ন। এখন সমাস তুমি যদি আইডেন্টিফাই করতে চাও তোমাকে ব্যাস বাক্য সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এখন তুমি এই যে বৈষম্য বিরোধীকে যদি ব্যাস বাক্যে পরিণত করো তাইলে কি আসে, যে বৈষম্যের বিরোধী যারা,
তাই না? এরকম একটা জিনিস আছে। তার মানে যখন এই যে আমরা কি জানি যে কোনো শব্দের ব্যাস বাক্যের শেষে যদি এরকম যারা থাকে, তারপরে যদি বিভক্তিযুক্ত থাকে, আবার এখানে কি আছে বৈষম্যের আমরা কি এর বিভক্তি র বা এর যদি থাকে, তার মানে এটা ষষ্ঠী বিভক্তি, পাশে হচ্ছে কি যার আছে। তো এই দুইটার ক্যালকুলেশনে কিন্তু আমরা বের করতে পারবো যে এটা কোন সমাস। তাইলে এটা কোন সমাস হইলো, দেখো এটা তৎপুরুষ সমাস এই যারের কারণে। এখন যদি তোমার স্পেসিফিক আসতো যে এটা কিসের তৎপুরুষ সমাস, তাইলে এটা কিন্তু ষষ্ঠী তৎপুরুষ সমাস হইতো, কারণ আমরা কি জানি র বা এর এটা ষষ্ঠীর মানে ষষ্ঠী বিভক্তিকে আইডেন্টিফাই করে। সো এই জায়গা থেকে বলা যায় যে বৈষম্য বিরোধী এটা হচ্ছে তৎপুরুষ সমাস, কিসের ষষ্ঠী তৎপুরুষ, বা এটা নরমালি যেহেতু তৎপুরুষ আসছে আমরা তৎপুরুষে এখান থেকে দিয়ে দিব। ওকে, এরপরের প্রশ্নটা কি দেখো, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, এখানে হাল শব্দের অর্থ কি? সো এটা তোমাদের একদম ওই যে 18 বছর বয়স যে কবিতা ওইটা থেকে চলে আসছে। তো ওই জায়গা থেকে দেখো এই যে হাল শব্দের অর্থ কি, হাল মানে বোঝানো হয় যে দশা, হ্যাঁ, যে তোমার আসলে এই সময়ের অবস্থাটা কি। তুমি যদি এখানে মিনিং করো তাইলে বুঝতে পারবা যে দুর্যোগে কি ঠিক রাখা, অবস্থা ঠিক রাখা মানে নিজের অবস্থা ঠিক রাখা, অনেক ভার, ভার মানে কি কঠিন, ভার মানে হচ্ছে কঠিন। তার মানে এইভাবে যদি তুমি মিনিং করে করে শব্দের অর্থগুলা মিনিং করে করে পড়তে পারো প্রত্যেকটা জিনিসে কবিতা পড়ার সময়, তাহলে কিন্তু তোমার এই অ্যান্সার গুলা ইজিলি তুমি দিতে পারবা। তার মানে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হইলো দশা। সো এখন আমরা যদি একটু এটার অ্যানালাইসিস দেখি, আমরা তো 15টা প্রশ্ন সলভ করলাম, হ্যাঁ, আমরা যদি এই বাংলা অংশের অ্যানালাইসিসটা একটু সংক্ষিপ্ত ভাবে দেখবি, তোমরা দেখবা যে কমপক্ষে 70% প্রশ্ন বাংলা প্রথম পত্র থেকে আসছে, বাকি ধরো 20% প্রশ্ন ব্যাকরণ থেকে আসছে, এবং বাকি 10% প্রশ্ন এগুলা কোত্থেকে আসছে, মেমোরাইজিং বা হচ্ছে বিরোচন অংশ থেকে, হ্যাঁ, বিরোচন অংশ থেকে চলে আসছে। তার মানে তুমি একটা জিনিস কিন্তু বুঝতে পারলা যে তোমার বাংলার প্রশ্ন প্যাটার্নটা কিভাবে হবে। সো এই হচ্ছে প্রশ্ন সলভ করার মজা। যখন তুমি প্রশ্ন সলভ করবা তখন তোমার এই জিনিসগুলো সম্পর্কে খুব ভালো আইডিয়া হবে। সো এইভাবে যদি তুমি পড়তে পারো তাইলে কিন্তু তোমার টার্গেটেড একটা প্রিপারেশন হবে এবং তুমি আলটিমেটলি ঢাবিতে খুব ভালো করতে পারবা। মানে আমাদের ঢাবিতে কেন চান্স হয় না জানো, যে আমরা আসলে ফার্স্ট টাইমে বুঝতে পারি না যে আমার কি পড়া লাগবে। সো ওই জায়গা থেকে আমরা অনেক কিছু বেশি পড়ে ফেলি। এখন যখন অনেক কিছু বেশি পড়ে ফেলি তখন ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আমরা ঠিকভাবে মনোযোগ দিয়ে পড়তে পারি না। সো যখন তুমি প্রশ্ন সলভ দেখবা তখন তোমার এই জিনিসগুলা আইডিয়া হয়ে যাবে যে প্রশ্ন তো এইভাবে আসতেছে, আমাকে এই জিনিসটা বেশি জোর দিয়ে পড়তে হবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে দেখলা। কিন্তু আমরা যদি আরো কিছু বছরের প্রশ্ন সলভ করি দেখবা তোমাদের 10% প্রশ্ন ওই যে বাংলা সাহিত্য অংশ, হ্যাঁ, ওইখান থেকেও প্রশ্ন আসে, সাহিত্য অংশ থেকেও প্রশ্ন আসে। সাহিত্য বলতে আধুনিক যুগ, তারপরে মধ্যযুগ, প্রাচীন যুগ, এই জায়গাগুলো রিলেটেড তোমাদের কিছু প্রশ্ন চলে আসে। সো তুমি যদি খেয়াল করে দেখো বেশিরভাগ তোমাদের এই দুইটা মেজর অংশ থেকেই প্রশ্ন চলে আসতেছে। হ্যাঁ, সো এইগুলাকে খুব ভালো করে বাংলার জন্য তোমার পড়তে হবে। তো এইটা গেল আমাদের বাংলার। এখন আমরা ইংরেজি প্রশ্ন সলিউশনটা দেখবো। হ্যাঁ, ইংরেজি গ্রামার বলতে ইংরেজি সবকিছু। ওকে, ইংরেজি প্রশ্নের সলভটা আমরা একটু দেখবো। ওকে, ইংরেজি প্রশ্ন দেখো, ইংরেজি জেনারেল ইংলিশ মানে এইটাতে ইংরেজি প্রশ্ন। তো প্রথম প্রশ্নটা কি আছে দেখো, দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর 5 hours টু ড্যাশ দ্য ব্যাজেল। মানে এখানে বলা হয়েছে যে যারা মানে দমকল বাহিনী আছে, ফায়ার ফাইটার্স আছে, তারা কি করতেছিল, ওয়ার্ক মানে কাজ করতেছিল ফর 5 hours 5 ঘন্টার জন্য, টু ড্যাশ দ্য ব্যাজেল মানে ওই যে ধরো ব্যাজেল যে আলোর ঝলকানি বা আগুন লাগছে সেগুলা করার জন্য। তো এখন এই জায়গা থেকে মানে টু ব্যাজেল মানে ওগুলাকে কন্ট্রোল করার জন্য, ওগুলার মানে কি কন্ট্রোল করার জন্য সেটাই। তার মানে কি দেখো এই জায়গাতে পুট অফ, পুট অন, পুট আউট, পুট ইন। সো এই জায়গা থেকে একটা বিষয় কি দেখো, কি টাইপের জিনিসগুলো আছে এগুলাকে বলা হয় হচ্ছে গ্রুপ ভার্ব। মানে তোমাদের কিছু শব্দ থাকবে যেগুলা প্রিপজিশন এবং একটা শব্দের সাথে কানেক্টেড থাকবে, এগুলাকে বলা হয় গ্রুপ ভার্ব, মানে গ্রুপ আকারের শব্দ থাকবে। সেইগুলার অর্থ যদি তুমি ঠিকভাবে জানতে পারো তাহলেই তুমি কি করতে পারবা, এগুলা অ্যান্সার করতে পারবা। তুমি যদি এখানে অর্থ জানো, পুট আউট মানে হলো কি নিভিয়ে ফেলা, হ্যাঁ, নিভিয়ে ফেলা। তার মানে তুমি যদি এখন মানে অর্থটা এটা পুট আউটকে বসায় দাও দেখবা কারেক্ট অ্যান্সার হবে। দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর 5 hours, দমকল বাহিনী 5 ঘন্টা ধরে কি করতেছিল, কাজ করতেছিল। কি করতে, পুট আউট নিভিয়ে ফেলতে দ্য ব্যাজেল মানে যে ব্যাজেল গুলা আছে, ব্যাজেল বলতে যে আলোর ফুলকি গুলা আছে বা মানে আগুনের যে ফুলকি গুলা আছে সেগুলাকে নিভে ফেলার জন্য দমকল বাহিনী কাজ করতেছিল। সো এই জন্য কিন্তু তোমার এই জিনিসগুলা মুখস্থ রাখতে হবে, অর্থাৎ গ্রুপ ভার্ব থেকে তোমাদের প্রশ্ন আসবে সেগুলাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, তার মানে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হইলো সি। ওকে,
এরপরের প্রশ্নটা দেখো, এটা কোত্থেকে আসছে তাইলে? এটা আসছে মেমোরাইজিং পার্ট থেকে। মেমোরাইজিং পার্ট থেকে, ইংরেজির মেমোরাইজিং পার্ট থেকে এই প্রশ্নটা করা হয়েছে। ওকে, এখন দেখো কি বলা আছে, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার আফটার কি বলা আছে, ড্যাশ অন দ্য হেড উইথ এ হচ্ছে কি বটল, মানে সে হাসপাতালে গিয়েছিল আফটার দ্যাট। এখন একটা জিনিস খেয়াল করো, কি বলা আছে, আফটার রিসিভ এ হিট, মানে সে হাসপাতালে গেছিল তার মাথায় একটা হিট রিসিভ করার পরে, হিটিং মানে হিটিং হওয়ার পরে, নাকি হিট হওয়ার পরে, নাকি হচ্ছে বিং হিট। এখন একটা জিনিস খেয়াল করো, যখন তার মাথায় কোনো একটা বোতল এসে আঘাত করছে, তখন কি সে একা একা আঘাত করছে? না, কেউ তাকে আঘাত করছে, মানে কেউ নিক্ষেপ করছে, তারপরে এসে তার মাথায় লাগছে। তার মানে এই সেন্টেন্সটা কিসে আছে? প্যাসিভে আছে। এখন প্যাসিভ সেন্টেন্স গুলার নর্মাল স্ট্র্যাটেজিটা কি হয়, যে সে হচ্ছে ভার্ব 3 আকারে তার সাথে কোনো একটা জিনিসকে নিয়ে বসে। তো তুমি যদি একটু খেয়াল করো, এইখানে দেখো বিং হিটেড, তার মানে বিং এর সাথে এই যে হিটের কিন্তু 3টা ফর্মই এক, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তো বিং প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম এই হিসাবে পড়ছে, এবং প্যাসিভ আকারে এইটাই শুধুমাত্র প্রকাশ। আচ্ছা, এখন কি আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে?
ওকে, এখন আমাদেরকে ঠিকঠাক শোনা যাচ্ছে হয়তো। এখন কি আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে? ওকে, সো এইভাবে বেসিক্যালি আমাদের প্রশ্নগুলোকে কারেক্ট করতে হবে বা আমাদের প্রশ্নগুলা দেখতে হবে। তার মানে আমরা একটু রিভিউ দিয়ে দিই, কারণ হয়তো বা এতটুক দুইটা একটা মিস হয়ে যাইতে পারে। সো এই জায়গাতে অ্যান্সার ছিল কি, এই জায়গাতে অ্যান্সার ছিল হচ্ছে পুট আউট। হ্যাঁ, যেটা মানে কি নিভিয়ে ফেলা বা একটা আগুন লাগছে সেটা যাতে বেশি টাইম ধরে না হয়, এটা অ্যান্সার ছিল। তারপরে অ্যান্সারটা ছিল হচ্ছে এটা প্যাসিভ হওয়ার কারণে বিং হেটেড। ওকে, এরপরে আমরা 3 নম্বর প্রশ্নটাকে দেখবো। 3 নম্বর প্রশ্নটা কি বলা আছে, যে নিচের কোনটি সঠিক কারেক্ট স্পেলিং। হ্যাঁ, যে নিচের কোনটির হচ্ছে কারেক্ট স্পেলিং, মানে নিচের কোনটির বানানটা ঠিক আছে। সো তুমি যদি একটু খেয়াল করো, এখানে কি বলা আছে 3 নম্বরে, অ্যাপ্রিহেনশন, তারপরে ট্রিঙ্কুয়েলিটি, তারপরে হচ্ছে কি ডুপ্লিসিটি। হ্যাঁ, তো দেখো অ্যাপ্রিহেনশন এটাও ঠিক বানান আছে, ট্রিঙ্কুয়েলিটি যে ট্রিঙ্কুয়েল মানে শান্ত অবস্থা এটাও ঠিক আছে, ডুপ্লিসিটি এটাও ঠিক আছে। বাট এইখানে যে বি নম্বরে বানানটা আছে কি আছে দেখো, এক্সপ্লেইনেশন। হ্যাঁ, তো এক্সপ্লেইনেশন কি কখনো হয়? এক্সপ্লেইনেশন কখনো হয় না। এক্সপ্লেইনেশন কখনো হয় না, হয় এক্সপ্লানেশন। মানে বানানটা এমন হওয়ার কথা ছিল যে EXPLA, হ্যাঁ, EXPLANATION, হ্যাঁ, এইরকম হওয়ার কথা ছিল, কিন্তু এইখানে কি আছে এক্সপ্লেইনেশন। তার মানে এইখানে যে এই যে আইটা আছে এটা এক্সট্রা অবস্থায় আছে, কারণ এক্সপ্লেইনেশন কখন হয় না, এক্সপ্লেইনেবল হয়। বানানটা ঠিক হইতো যখন এইরকম থাকতো, এই এতটুক না থেকে যদি এটার সাথে অ্যাবল যুক্ত থাকতো তাহলে এই বানানটা ঠিক হইতো। সো ওই জায়গা থেকে আমরা বলতে পারি কি এইটা হচ্ছে এখানকার কারেক্ট অ্যান্সার, মানে বানান ভুল আছে হচ্ছে এইটা, মানে এখানে কি আছে ইনকারেক্টলি স্পেল, মানে কোনটা আসলে ভুল অবস্থায় আছে সেটা আমরা দেখায় দিলাম। ওকে, এরপরের প্রশ্নটা কি দেখো, এরপরের প্রশ্নটা হচ্ছে দ্য সিনোনিম অফ হচ্ছে ডিভাইড। ডিভাইড শব্দের অর্থ কি? ডিভাইড শব্দের অর্থ হচ্ছে মানে কোনো একটা জায়গা থেকে মানে আলাদা জায়গায় চলে যাওয়া, মানে চ্যুত হওয়া, বিচ্যুত হওয়া। ওকে, তো তুমি যদি এই জায়গাতে খেয়াল করো কি বলা আছে, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান অবস্থা। তারপরে দেখো এই যে অল্টার, অল্টার মানে কি পরিবর্তন হওয়া। এই জায়গাতে একটা শব্দের অর্থ আছে কি ডিগ্রেস। ডিগ্রেস মানে শব্দের অর্থ হচ্ছে বিচ্যুতি। হ্যাঁ, বিচ্যুতি। বিচ্যুতি মানে ওই যে কোনো একটা জায়গা থেকে কি হয়ে যাওয়া, চ্যুত হয়ে যাওয়া, মানে আলাদা হয়ে যাওয়া। তারপরে কি দেওয়া আছে দেখো, প্রিভেড। প্রিভেড শব্দের অর্থ মানে সরায়া ছিটায়া পড়া, বাট বিচ্যুতি টাইপের কোনো জিনিস না। তো এই জায়গা থেকে যদি তুমি বেস্ট অ্যান্সার কাউন্ট করো তাহলে ওই জায়গা থেকে এটার অ্যান্সার হবে হচ্ছে সি, মানে ডিগ্রেস মানে বিচ্যুতি, ডেভিয়েট মানেও বিচ্যুত হওয়া, মানে কোনো একটা জায়গা থেকে ছুটে চলে যাওয়া। ওকে, তারপরে কি দেখো 5 নম্বর প্রশ্নে কি আছে, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। তো এই যে ফিগার অফ স্পিচ যে জিনিসটা আছে, এইটা বেসিক্যালি তোমরা যখন ইংলিশ লিটারেচার পড়বা, ইংলিশ লিটারেচার পড়ার সময় তোমার এই যে ফিগার অফ স্পিচ এই জিনিসগুলা খুব ভালো করে তোমাকে পড়ানো হবে। ফিগার অফ স্পিচের মধ্যেই এই জিনিসগুলা তোমাকে খুব মানে খুবই সহজ করে এই জিনিসগুলো পড়ানো হবে। যেমন দেখো এই প্রশ্নটাই যদি আমি তোমাকে শেখাই, কি বলা আছে, শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড, মানে তার কি বলা আছে যে শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড। তো তুমি একটা জিনিস খেয়াল করো, এইখানে শি হ্যাজ এ হার্ট অফ গোল্ড, এই যে হার্ট অফ গোল্ড শব্দটা আসলে কোনো একটা তুমি মানে আলাদা আলাদা করে এরকম করে অর্থ করতে পারবে না যে হার্ট মানে হচ্ছে হৃদয়, তারপরে হচ্ছে অফ গোল্ড মানে স্বর্ণের হৃদয়, বিষয়টা এমন কিন্তু না। এইখানে যে হার্ট অফ হৃদয় মানে হার্ট অফ গোল্ড শব্দটা আছে এটা একটা ইডিয়াম। ওকে, তো ইডিয়াম ফ্রেজগুলো তুমি কিভাবে বুঝবা, যখন তুমি মেমোরাইজিং পার্ট থেকে ইডিয়াম ফ্রেজ পড়বা তখন তুমি এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝবা। তার মানে এই জায়গাতে যে ইডিয়াম ফ্রেজটা আছে, যখন কোনো শব্দের সাথে ইডিয়াম ফ্রেজ থাকে সেটাকে চোখ বন্ধ করে বলা যায়, সেটা হইলো কি, সেটা হইলো একটা মেটাফোর। হ্যাঁ, সেটা একটা কি, সেটা হইলো একদম খুবই ভালোভাবে মানে সহজভাবে যদি তুমি বুঝতে চাও সেটা একটা মেটাফোর বা হচ্ছে রূপক টাইপের জিনিস বোঝায়। যেমন আমি যদি তোমাকে একটা উদাহরণ দেই, যে এরকম করে তুমি যদি বলো যে এরকম করে একটা শব্দ, ধরো শি ইজ এ রোজ, তার মানে কি সে একটা কি গোলাপ, সে একটা গোলাপ না। এই রোজ দ্বারা কি বোঝানো হচ্ছে, সে গোলাপের মতো সুন্দর। তার মানে এটা একটা উপমা বা কোনো একটা কাল্পনিক জিনিস, একটা রূপক জিনিস নিয়ে আসা হচ্ছে একটা সেন্টেন্সকে সুন্দর করার জন্য। তো ওই টাইপের যে সেন্টেন্সগুলো আছে সেইগুলাকে বলা হয় হচ্ছে মেটাফর। তো এটাকে যদি তুমি সংজ্ঞা স্টাইলে বুঝতে চাও যে কিভাবে এটাকে বুঝবা, তাহলে এইভাবে বোঝা যায় যে মেটাফরের সংজ্ঞাগুলো এমন যে দুইটা ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে তুলনা করা বোঝাবে এবং অ্যাজ এবং লাইকের উল্লেখ থাকবে না। তার মানে অ্যাজ এবং লাইক বাদে দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা থাকলে সেটাকে কি বলা হয়, মেটাফর। বাট তুমি যদি এইরকম করে বলো যে হি ইজ স্ট্রং, এরকম করে যদি আমি একটা বলি সেন্টেন্স, হি এরকম করে যদি আমি একটা সেন্টেন্স লিখি যে হি ইজ স্ট্রং
এরকম করে যদি আমরা লিখি STRONG, স্ট্রং অ্যাজ, এরকম যদি আমরা লিখি হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ টাইগার। হ্যাঁ, এরকম করে যদি আমি একটা সেন্টেন্স লিখি তাইলে কি হইলো দেখো, হি একটা জিনিস, টাইগার একটা জিনিস, দুইটা ভিন্ন জাতীয় জিনিস, এবং এইটা তুলনা করা হচ্ছে কিসের মাধ্যমে, এই যে অ্যাজ শব্দগুলা কানেক্ট করার মাধ্যমে। তার মানে দুইটা ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে যদি অ্যাজ এবং লাইক, অ্যাজ অথবা লাইক যে কোনো যদি একটা থাকে এবং সেটা যদি তুলনা করা বোঝায় সেটাকে বলা হয় হচ্ছে সিমিল। বাট একই টাইপের জিনিস যদি কি করা হয়, তুলনা করা বোঝাচ্ছে বাট সেটার অ্যাজ এবং লাইক নাই, এই টাইপের সেন্টেন্স গুলাকে বলা হয় মেটাফর। সেই জিনিসটাই এইখানে আছে, সেই জিনিসটা এইখানে আছে। কি বলা আছে, শি হ্যাজ এ হার্ট অফ স্টোন, মানে সে হচ্ছে মানে একটা সুন্দর হৃদয়ের অধিকারী, এমন একটা জিনিস বোঝানো হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটাতে কিন্তু অ্যাজ এবং লাইক কোনো কিছুই নাই। যেমন আমি তোমাকে ওই যে কিছুক্ষণ আগেই যেটা দিলাম এইরকম সেন্টেন্সটা, যে শি ইজ এ রোজ, সে কি একটা গোলাপ না, শি মানে এইরকম সেন্টেন্সটা হওয়ার কথা কি ছিল, যে ধরো শি ইজ বিউটিফুল, বিউটিফুল বিউটিফুল অ্যাজ লাইক, বা ধরো অ্যাজ অথবা লাইক দিয়ে তুমি যেভাবেই দিতে পারো, অ্যাজ অথবা লাইক এ রোজ, মানে সে একটা গোলাপের মতো সুন্দর। তার মানে কি দেখো, এই পুরো সেন্টেন্সটাকেই যদি আমরা কনভার্ট করি, মানে এই যে পুরো জিনিসটাকে যদি আমরা কনভার্ট করে অ্যাজ এবং লাইক নিয়ে আসি, তাইলে কিন্তু এটা কি হয়ে যায়, সিমিল হয়ে যায়, মানে সিমিলি টাইপের জিনিস হয়ে যায়। তো বিষয়গুলো এইভাবে যে কোনো একটা সেন্টেন্স তুমি বুঝতে পারতেছো যে এটা অ্যাজ এবং লাইক দিয়ে সেন্টেন্সটাকে কনভার্ট করা যায়, এই টাইপের সেন্টেন্সগুলোকেও মেটাফর বলা যায়। সো এই জিনিসগুলো কিন্তু তোমাদের ফিগার অফ স্পিচে শেখানো হবে। জিনিসগুলো খুবই সহজ, এগুলো ইজিলিও পারা যায়, এগুলা নিয়ে কনফিউশনের কিছু নাই। ওকে, তোমরা এগুলো ইজিলি পারবা। এরপরের প্রশ্নটা কি দেখো, এরপরের প্রশ্নটা ইডিয়াম ফ্রেজ ডিরেক্ট চলে আসছে, টু হ্যাভ কোল্ড ফিট। কোল্ড ফিট মানে হচ্ছে যে তুমি হচ্ছে নার্ভাস হয়ে গেছো অনেক। হ্যাঁ, যে তুমি অনেক হচ্ছে, টু হ্যাভ কোল্ড ফিট মানে তুমি অনেক নার্ভাস হয়ে গেছো, তুমি অনেক প্রেসার খেয়ে গেছো, সেই কথাটা বলা হয়েছে। তারপরের প্রশ্নটা কি দেখো, দ্য অ্যান্টোনিম অফ হচ্ছে রিগোরাস। রিগোরাস শব্দের অর্থ হচ্ছে মানে একদম বিক্ষুব্ধ, কঠিন টাইপের, এমন একটা টাইপের ফিলিংকে বোঝায়। তো রিগোরাসের হচ্ছে অ্যান্টোনিম চাইছে, মানে এর বিপরীত কি, বিপরীত শব্দ কি, বিপরীত শব্দ কি। যদি তুমি বিপরীত দেখো এখানে কি বলছে, চ্যালেঞ্জিং, তারপরে হচ্ছে রেভেনিয়াস, তারপরে হচ্ছে ডোমিনেশন। ডোমিনেশন মানে কর্তৃত্ব, রেভেনিয়াস মানে তুমি ধরো একটা মানে রেভেন্স নিবা বা প্রতিশোধ নিবা। তারপরে চ্যালেঞ্জিং মানে এটা একটা কোনো একটা মানে ওই টাইপের জিনিস যে তুমি একজন আরেকজনের সাথে মনে করো প্রতিযোগিতা করতেছে, এমন টাইপের, মানে সবগুলো কঠিন জিনিসই বোঝাচ্ছে। বাট ফ্লেক্সিবল শব্দের অর্থ হচ্ছে কি নমনীয়, নমনীয়। তার মানে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে ফ্লেক্সিবল। যে রিগোরাসের মানে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে কি, এই অপশন অনুসারে ফ্লেক্সিবল। ওকে, সো এই টাইপের প্রশ্নগুলা নর্মালি তোমরা ইজিলি পারবা। ওকে, এরপরে যদি আমরা একটু দেখি, এরপরে আমরা যদি 8 নম্বর প্রশ্নটা দেখি, 8 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, মিট মি মানে আমার সাথে মিট করো ড্যাশ মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার। মানে এইখানে এটা প্রিপজিশনের ব্যবহার আসছে। তার মানে আমরা কি জানি যে কোনো একটা জায়গা বা স্থানের পূর্বে আমরা কি বসাই, অ্যাড বসাই। যদি সেটা ছোট স্থান হয় আমরা অ্যাড বসাই। তার মানে এই যে মেট্রো স্টেশন, এটা একটা কি ছোট স্থান, যেহেতু একটা ছোট স্থান বোঝাচ্ছে, তার মানে এখানে কি হবে, অ্যাড হবে। তার মানে মিট মি অ্যাট দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার, হাফ ঘন্টার মধ্যে তুমি আমার সাথে কি করো, এই মেট্রো স্টেশনে মিট করো। তার মানে এটার অ্যান্সার এটা। ওকে, ওকে, এটা গেল এখানকার বিষয়। এরপরে কি দেখো 9 নম্বর প্রশ্নটা কি বলা আছে, ড্যাশ আই এম মাইনর আই ক্যান নট কি ড্রাইভ ইয়েট। মানে আমি যেহেতু 18 বছর পূরণ করিনি, মাইনর আছি, সো এই জন্য আমি কি করতে পারবো না, ড্রাইভ করতে পারবো না। তো তুমি যদি অর্থ খেয়াল করো, হ্যাঁ, তুমি কানেক্টরের ইউজ আর কি, কানেক্টর যেভাবে ইউজ করো তুমি এইচএসসিতে, সেভাবে যদি অর্থ খেয়াল করো তাইলে কি হবে, এখানে সিন্স, সিন্স আই এম মাইনর মানে যেহেতু আমি মাইনর, সিন্স মানে কি যেহেতু, যেহেতু আমি মাইনর বা আমার 18 বছর হয়নি, এজন্য আমি ড্রাইভ করতে পারবো না। তার মানে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হইলো ডি। এরপরে কি দেখো 10 নম্বর, মেনি পিপল ড্যাশ ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া হুইচ ড্যাশ বাই দ্য চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ দ্য ইনফরমেশন। তার মানে এখানে বলা আছে কি দেখো, যে মেনি পিপল কি বলা আছে, স্প্রেড, স্প্রেড, হ্যাঁ, স্প্রেড, স্প্রেড ফেক নিউজ মানে অনেক পিপল যারা হচ্ছে কি করে, ফেক নিউজ স্প্রেড করে, ছড়ায়, কি করা আছে। তারপরে কি দেখো, হুইচ কি আছে, ক্যান বি, ক্যান বি, can be কি identified, identified, identified by checking carefully the source of the information। মানে যারা গুজব ছড়ায় তাদের নিউজগুলা যদি আমরা তাদের সোর্সগুলা ইউজ করি তাইলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে ফেক নিউজ, সেই কথাটাই বলা হয়েছে। সো এইখানে কিন্তু দেখো রাইট ফর্ম অফ ভার্বের ইউজ চলে আসছে, যেমন এটাকে প্যাসিভে করা লাগছে, এটা হচ্ছে বেসিক সেন্টেন্স অনুসারে বসে গেছে। সো এগুলা রাইট ফর্ম অফ ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন তোমরা করবা তখন তোমরা এই জিনিসগুলো ইজিলি পারবা। তারপরে কি দেখো 11 নম্বর প্রশ্নে কি বলা আছে,
সার্টেন সিরিয়াস ডিজিজ মানে যেগুলা মানে খুবই ভয়ানক রোগ আছে, ডিজিজ আছে, সেগুলা কি করা যায়, ক্যান বি সাকসেসফুলি কি বলা আছে ট্রিটেড মানে চিকিৎসা করা যায় সাকসেসফুলি, কি বলা আছে ড্যাশ ডিটেক্টেড ইন ইনিশিয়াল স্টেজ, যদি, তার মানে আমরা এখানে বসাইতে পারি ইফ ডিটেক্টেড ইন ইনিশিয়াল স্টেজ, যদি এটা ইনিশিয়াল স্টেজ মানে শুরুর স্টেজে যদি এটাকে ধরা যায় তাহলেই এই অসুখগুলাকে নিরাময় করা খুবই সহজ। তো সেই কথাই বলা হয়েছে। ওকে, সো এমন শব্দগুলা তোমরা কিন্তু ইজিলি মানে এমন কিছু সেন্টেন্স যেগুলো তোমরা ইজিলি পারবা। ওকে, এরপরের প্রশ্নটা কি দেখো, এরপরের প্রশ্ন কি আছে দেখো, আই ড্যাশ টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং বাট আই কান্ট গেট থ্রু, মানে এখানে বলা হয়েছে যে আমি হচ্ছে কি বলে কাস্টমার সার্ভিসের সাথে কথা বলার জন্য চেষ্টা করতেছিলাম বাট আমি তাদের সাথে কথা বলতে পারি নাই, সেই কথাটাই বলা হয়েছে। সো এইখানে কি বসবে আমাদের সেটাই বুঝতে হবে। ওকে, দেখো এইখানে কি বলা আছে, এই যে বাটের পরের একটা অংশ তার আগে একটা অংশ, তার মানে আমরা যদি এখানে হিসাব করি যে মেইন ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ একটা আর একটার আমরা যদি ভার্বগুলা খেয়াল করি তাইলে আমরা বুঝতে পারবো যে এখানে কি ভার্ব বসাইতে হবে। সো এগুলা তোমরা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব যখন তোমাদেরকে পড়াবো তখন এগুলা জিনিস তোমরা বুঝবা। আপাতত দেখো কি বলা আছে, বাটের পরে আই কান্ট মানে হচ্ছে এখানে ক্যান নট আছে। এখন ক্যান নটটা কি ফর্মে আছে দেখো তো, প্রেজেন্ট ফর্মে আছে। তার মানে যেহেতু একটা প্রেজেন্ট ফর্মের আমরা ভার্ব পেয়ে গেছি, পরে যতগুলা ভার্ব পাস্ট ফর্মে আছে সেগুলাকে তুমি বাদ দাও। তার মানে এই তিনটাতে দেখো হ্যাড, তারপর ট্রায়াড, তারপরে হচ্ছে এখানে উড, সবগুলা পাস্টে আছে, বাট এইখানে একটা জিনিস দেখো পাস্টে নাই, হ্যাভ বিন ট্রাইং। তার মানে কারেক্ট অ্যান্সার হইলো এটা। এগুলো শর্টকাটে তুমি প্রশ্ন মনে করো অ্যান্সার দেখা মাত্রই তুমি অ্যান্সার করতে পারবা, এমন টাইপের প্রশ্নগুলো এখানে চলে আসে। ওকে, তার মানে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হলো ডি। এখন তুমি অর্থ অনুসারে চিন্তা করলেও সেম জিনিসই তোমার কাছে চলে আসবে। ওকে, এরপরে যদি আমরা দেখি 13 নম্বর প্রশ্ন কি বলা আছে, ড্যাশ দা কি বলা আছে হস্টেলস হ্যাসেল অ্যান্ড হচ্ছে ব্যাসেল, মানে ড্যাশ দা হ্যাসেল অ্যান্ড ব্যাসেল অফ দ্য সিটি শি হ্যাজ ফাউন্ড এ পিস পার্ক টু দ্য রেস্ট, মানে এই ব্যস্ততম একটা গ্যাঞ্জামপূর্ণ বা নয়েজপূর্ণ একটা শহরের মধ্যে সে একটা কি পাইলো, একটা পিসফুল পার্ক পেয়ে গেল। তার মানে এইখানে কি আছে দেখো অ্যাডমিস্ট, এই যে এটা তুমি যদি এখানে বসাও অ্যাডমিস্ট দ্য হ্যাসেল অ্যান্ড হচ্ছে ব্যাসেল অফ দ্য সিটি, মানে শহরের এই যে হ্যাসেল গ্যাসেল যেগুলো আছে, গ্যাঞ্জাম যেগুলো আছে এর মধ্যে, তার মানে তুমি যদি অ্যাডমিট শব্দটার মানে জানো, অ্যাডমিট শব্দের মানে কি তোর মধ্যে, যে এই শহরের গ্যাঞ্জামের মধ্যে কি বলে সে একটা পিসফুল জায়গা খুঁজে পেলো, তার মানে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে অ্যাডমিস্ট। ওকে, সো এগুলো তোমরা অর্থ বললেও অনেকে পারবা, আবার এগুলা মোটামুটি প্রিপজিশনের সাথেও এগুলা কানেক্ট করা যায়, যেভাবেই করো না কেন এই জিনিসগুলো তোমরা ইজিলি পারবা। ওকে, এরপরের প্রশ্নটা কি দেখো বলা আছে কি, ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজনেড, মানে যদি রানা কি না হইতো, জেলবন্দি না হইতো, হি ড্যাশ এ হিরো, হি কি বলা আছে দেখো এখানে ইফ রানা, তার মানে এটা কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, ইফ তারপরে দেখো সাবজেক্ট, তারপরে এই যে হ্যাড মানে কি ভার্বের 2 নম্বর ফর্ম, তারপরে ধরো এক্সটেনশন এই জিনিসগুলো আসছে, তার মানে এটা হচ্ছে কন্ডিশনাল, হ্যাঁ সেকেন্ড কন্ডিশনাল থেকে প্রশ্ন আসছে। তার মানে তুমি যদি দেখো এখানে কি আছে ইফ, তারপরে কি আছে রানা, সাবজেক্ট, তারপরে ভার্বের 2, সেকেন্ড কন্ডিশনাল যদি থাকে তাইলে সেটাকে আমরা কি জানি যে মডাল 2 প্লাস ভার্ব 1, তারপরে এক্সটেনশন আমাদের বসাইতে হবে সাবজেক্টের পর মডাল 2। তাহলে দেখো কোথায় আছে, এই যে এখানে কি আছে হি সাবজেক্ট আছে, তার মানে আমাদের মডাল 2 দেখো কি আছে, এই যে উড, তারপরে কি দেখো ভার্বের 1 নম্বর ফর্ম, এই যে এটা হইলো অ্যান্সার। তার মানে উড নট হ্যাভ বিকাম এ হিরো, হ্যাঁ সে যদি জেলবন্দি হইতো তাইলে সে একটা বিকাম মানে ইয়া হইতে পারতো না, হিরো হইতে পারতো না। তার মানে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে বি নম্বর। ওকে, এইটা হইলো অ্যান্সার, বুঝতে পারছো। এরপরের প্রশ্নটা দেখো 15 নম্বর প্রশ্ন, ইংরেজির লাস্ট প্রশ্ন, মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন সাস্টেইনেবল লিভিং, মানে অনেক মানুষ যারা খুব দ্রুত গতিতে একটা নিশ্চিত লাইফের জন্য কি করতেছে, ইনক্রিজলিং মানে বৃদ্ধি পাচ্ছে গণহারে মানুষ নিশ্চিত লাইফ নিশ্চিত করার জন্য, হ্যাঁ এই সাস্টেইনেবল মানে একদম বসবাসযোগ্য লাইফ নিশ্চিত করার জন্য অনেক মানুষ দ্রুত গতিতে কি করতেছে, অনেক মানুষ ইন্টারেস্টেড হচ্ছে। হুইচ হ্যাজ কি বলা আছে দেখো স্পার্কড, মানে যেটা একটা স্পার্কড এ ড্যাশ ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস, যেটা আসলে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের দিকে অনেক বেশি কি করতেছে, এটা কি করছে স্পার্ক মানে সরায় দিচ্ছে, মানে দ্রুত গতিতে উপরের দিকে যাচ্ছে। তার মানে কি দেখো এই যে স্পার্ক ড্যাশ এ, এই জিনিসটা এটা একটা ইডিয়াম ফ্রেজ থেকে তোমাদের চলে আসছে। সো এই জিনিসগুলো কিন্তু তোমার ভালো করে জানতে হবে। তাহলে কি দেখো স্পার্ক ড্যাশ সার্জ মানে হচ্ছে দ্রুত গতিতে কোনো কিছু চেঞ্জ হয়ে যাওয়া বা বৃদ্ধি পেয়ে যাওয়া বা দ্রুত কোনো কিছু ঘটে যাওয়া। তো তুমি যদি এখানে এটাকে এইভাবে বসাও যে সার্জ, ওকে, তাহলে অ্যান্সারটা কি আসে দেখো, মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড, অনেক পিপল
যারা খুব দ্রুত গতিতে কি হচ্ছে ইন্টারেস্টেড হচ্ছে ইন সাস্টেইনেবল লিভিং, সাস্টেইনেবল লিভ করার জন্য, হুইচ হ্যাজ স্পার্কড সার্চ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, যেটা আসলে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টগুলোকে দ্রুত গতিতে কি করতেছে মানে কেনার জন্য মানে বাধ্য করতেছে। মানে মানুষ চাচ্ছে যে তারা একটা সাস্টেইনেবল লাইফ লিড করবে, এই জন্য তারা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট দ্রুত গতিতে ব্যবহার করা শুরু করতেছে। হ্যাঁ, সো এই জন্য এই যে স্পার্ক ডে সার্চ মানে হঠাৎ করে পরিবর্তন হওয়া একটা বিষয়, এটাকে এই জিনিসটা দ্বারা বোঝায় স্পার্ক ডে সার্চ মানে। তো ওই জায়গা থেকে এটার অ্যান্সার হয়েছে। ওকে, তো এই গেল আমাদের হচ্ছে বাংলা প্রথম এবং ইংরেজি। এখন বাংলা প্রথম এবং ইংরেজি থেকে দেখো বিষয়গুলো তোমরা যদি খেয়াল করো, ইংরেজি থেকে কিন্তু তোমাদের ইংরেজি ফার্স্ট পার্ট থেকে যে অনেক বেশি প্রশ্ন আসে সেটা কিন্তু লাস্ট ইয়ারে কমে গেছিল একটু। এইখান থেকে ইংরেজি গ্রামার এবং ইংরেজি মেমোরাইজিং পার্ট বেস অনেক বেশি প্রশ্ন আসছে এবং লিটারেচার থেকে একটা প্রশ্ন আসছে। তার মানে ইংরেজি ফার্স্ট পার্ট থেকে যে অনেক বেশি প্রতি বছর প্রশ্ন আসবে বিষয়টা এমন না, তারপরেও ফার্স্ট পার্ট খুবই ভালো করে পড়তে হবে। হ্যাঁ, কারণ এই যে গ্রুপ ভার্ব যেগুলো দেখলাম ওগুলো ফার্স্ট পার্ট থেকেই কমন চলে আসে। ওকে, তো এইটা গেল আমাদের বাংলা এবং ইংরেজি। এখন আমরা আসবো জেনারেল নলেজ, খুবই দ্রুত গতিতে আমরা সলভ করব। কি বলা আছে দেখো, সামাজিক বিবর্তন তত্ত্বের প্রবক্তাকে, বিবর্তন তত্ত্বের প্রবক্তাকে হার্বার্ট স্পেন্সার। তো সামাজিক বিবর্তন বলা হয়েছে, শুধু বিবর্তন তত্ত্ব হইলো তাইলে কি হইতো, চার্লস ডারউইন, তোমরা সবাই এটা জানো। কিন্তু সামাজিক বিবর্তন অর্থাৎ সমাজ বিজ্ঞান কিভাবে বিবর্তিত হয়, সমাজটা কিভাবে বিবর্তিত হয়, এইটা নিয়ে হার্বার্ট স্পেন্সার তিনি হচ্ছে বিভিন্ন তথ্য দিয়েছিলেন, সেগুলার কথা বলা হয়েছে। ওকে, তারপরের প্রশ্নটা কি দেখো, তারপরের প্রশ্নটা হলো ব্লু ইকোনমির সাথে সম্পর্কিত। এটা তো খুবই সহজে বোঝা যায়, এটা হলো সমুদ্র সম্পদ ব্লু ইকোনমির সাথে আমাদের কানেক্টেড, সমুদ্র বিজ্ঞান এই ব্লু ইকোনমি নিয়ে কাজ করে। ওকে, তারপরে কি দেখো, বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত? ট্রয় কোথায়, গ্রিসে, তুরস্কে, ইতালিতে নাকি হচ্ছে ফ্রান্সে? তো ট্রয় নগরী অবশ্যই তুরস্কে অবস্থিত। হ্যাঁ, টার্কিতে এই ট্রয় নগরী অবস্থিত। সো অনেকেই গ্রিস দিয়ে দাও, তো গ্রিস আসলে এটার অ্যান্সার না, সো এটা মাথায় রাখো। ওকে, এরপরে যদি আমরা পরের প্রশ্নগুলা দেখি, পরের প্রশ্নগুলা কি আছে দেখো, খুবই সহজ সহজ জিকে প্রশ্ন দিছিল। এইখানে কি বলা আছে দেখো, স্টার্লিং মানে ওই যে স্টার্লিং নিয়ে তখন কথাবার্তা হচ্ছিল, সাম্প্রতিক জায়গা থেকে প্রশ্ন চলে আসছে। ওকে, আর এই যে প্রশ্নগুলো দেখলাম এগুলো কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল প্রশ্ন। তো স্টার্লিং একটা কি, স্টার্লিং একটা ইন্টারনেট ভিত্তিক সেবা। ওকে, তারপরের প্রশ্নটা কি দেখো, বারভূয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার সমাধি আছে? বারভূয়াদের মধ্যে ঈসা খার কোথায় আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাধি আছে। এগুলা হিস্ট্রি থেকে ডিরেক্ট প্রশ্ন চলে আসছে, হিস্ট্রি অংশ থেকে। তারপরে কি দেখো, হায়ারোগ্লিফিক্স সভ্যতা কোথায়? হায়ারোগ্লিফিক্স, তারপরে কি দেওয়া আছে, হায়ারোগ্লিফিক্স কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি? হায়ারোগ্লিফিক্স কোন জায়গার? দেখো তো কি আছে, পার্সিক, ব্যাবিলনীয়, সুমারীয় নাকি মিশরীয়? কোথাকার হায়ারোগ্লিফিক্স বলো তো দেখি, হায়ারোগ্লিফিক্স কোথাকার? আচ্ছা, হায়ারোগ্লিফিক্স কোথাকার? হায়ারোগ্লিফিক্স মিশরের, ইজিপ্টে হায়ারোগ্লিফিক্স মানে লিখন পদ্ধতি, এটা এই পদ্ধতিতে লেখা হইতো সেটা বলা হয়েছে। ফ্যাসিবাদের জনক কে? ফ্যাসিবাদের দেখছো মানে এটা যেহেতু জুলাই আন্দোলনের পরে অ্যাডমিশন টেস্ট হয়েছে, ওই জায়গা থেকে কিছু কিছু শব্দ আর কি মানে জুলাই আন্দোলনকে কালেক্ট করে চলে আসছে। তো এরকম একটা জিনিস মনে রাখবা, সাধারণ জ্ঞানগুলো সবসময় সাম্প্রতিক বেস্ট ফোকাস করে টপিক সিলেক্ট করে ওই জায়গা থেকে প্রশ্ন করা হয়। সো সাম্প্রতিক টপিকগুলো রিলেটেড যত প্রশ্ন আছে সাম্প্রতিক টপিকগুলোকে খুব ভালো করে পড়তে হবে। ফ্যাসিজমের জনক হচ্ছে বেন্তি মুসোলিনিও। আর এইখানে দেখো অ্যাডলফ হিটলারও অপশন আছে, কিন্তু জনক মানে বেসিক্যালি এই কনসেপ্টটা একনায়কতন্ত্রের বা ফ্যাসিজমের যে মানে কনসেপ্ট, এইটা মুসোলিনি নিয়ে আসছে। মুসোলিনি কোথায়? ইতালির মুসোলিনিও। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করো, দুইজনে কিন্তু মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই হিটলার এবং কি বলে মুসোলিনিও, এরা দুইজনেই কিন্তু মানে ওই টাইপের ফ্যাসিজম প্রতিষ্ঠা করছিল। হ্যাঁ, তো ওই জায়গা থেকে তারপরে ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? মুসোলিনোকে। ওকে, সে প্রশ্নটা চলে আসছিল। তো এইগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল অংশ থেকে যখন তোমরা পড়বা তখন এইগুলা জিনিস ইজি পারবা। তারপরে শাহী বাংলা বলা হয় কাকে? শামসুদ্দিন ইলিয়াস শাহকে, এটা ইতিহাস থেকে আসছে। তার মানে কি দেখো, ইতিহাস থেকে দুইটা প্রশ্ন আমরা অলরেডি পেয়ে গেছি। তারপরে কি দেখো, মেসোপটেমিয়া সভ্যতার সাথে কোন দেশ সম্পর্কিত? মেসোপটেমিয়া ইরাকের সাথে সম্পর্কিত, এটা ইন্টারন্যাশনাল অংশ থেকে আসছে। ইন্টারন্যাশনাল অংশ যখন তোমরা সভ্যতা পড়বা তখন এই প্রশ্নগুলা তোমরা পাবা। আমি রাষ্ট্র, চতুর্দশ লুইয়ের একটা ডায়লগ, চতুর্দশ লুইয়ের একটা কথা, আমি রাষ্ট্র, সেটা এখানে বলা হয়েছে। তারপরে বাংলাদেশে কোন ক্ষুদ্র গোষ্ঠী হচ্ছে মুসলমান, মানে কোন ক্ষুদ্র জনগোষ্ঠী মুসলিম? পাঙ্গন হচ্ছে মুসলিম, বাংলাদেশের যারা ক্ষুদ্র জনগোষ্ঠী আছে তাদের মধ্যে। ওকে,
এরপরে দেখো খুবই সহজ সহজ কিছু প্রশ্ন, যে এই যে নৌবাহিনী কত নম্বর সেক্টরে ছিল? 10 নম্বর সেক্টরে ছিল। দেখো কোথায় দেখা আছে, এই যে জুলাই অভ্যুত্থানে আবু সাইদকে নিয়ে অঙ্কিত হচ্ছে শিল্পগ্রাফির নাম কি? শিল্পগ্রাফির নাম হচ্ছে উন্নত মমশির। এটা তো আমরা সবাই জানি, এগুলো সাম্প্রতিক থেকে প্রশ্ন চলে আসছে। এরপরে কি দেখো, সংবিধানের কোন সংশোধনীতে কি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়? 15তম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়। তাহলে দেখো পঞ্চদশ সংশোধনী, সি নম্বর। তারপরে দেখো গ্র্যান্ড ওল্ড পার্টি কার? ডোনাল্ড ট্রাম্পের গ্র্যান্ড ওল্ড পার্টি। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে গ্র্যান্ড ওল্ড পার্টি। এখন ডোনাল্ড ট্রাম্পের দলের নাম কি? রিপাবলিক পার্টি। তার মানে এটার অ্যান্সার হইলো রিপাবলিক। ওকে, সো এইটা হচ্ছে এখানকার অ্যান্সার। তারপরে কি দেখো 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয় কি? আমরা কি জানি যে দারিদ্র, বেকারত্ব, কার্বন নিঃসরণ সবগুলাই মানে এই 30 তত্ত্বের ডক্টর ইউনূসের 30 তত্ত্বের হচ্ছে এগুলা মূল তত্ত্ব। বাট এইখান থেকে শূন্য ক্ষুধা এটা কিন্তু না, তার মানে এটা হচ্ছে এখানকার অ্যান্সার, শূন্য ক্ষুধা। তারপরে কি দেখো ওয়ান ওয়ার্ল্ড বেল, হ্যাঁ এটা তো খুবই সহজ। ওয়ান বেল ওয়ান রোড কি ইনিশিয়েটিভ? এটা গ্রহণ করে কারা? চাইনিজরা, মানে চীন। দেখো এখানে এটা চীন অ্যান্সার। তারপরে কি দেখো একটা সাম্প্রতিক থেকে প্রশ্ন, বেশিরভাগই প্রশ্ন দেখো সাম্প্রতিক রিলেটেড, সাম্প্রতিক টপিক থেকে তোমার বেশিরভাগ প্রশ্ন চলে আসবে। তারপরে প্রশ্ন কি দেখো, সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সংসদে অভিশংসিত হয়েছেন? এটা কোথাকার ছিল? মানে ওই টাইম অনুসারে দক্ষিণ কোরিয়ার ছিল, ওই অ্যাডমিশন টাইমের অনুসারে। ওকে, এরপরের প্রশ্ন আমরা যদি এইখান থেকে দেখি, কি বলা আছে দেখো, যে বাংলাদেশে 25তম প্রধান বিচারপতি কি? বর্তমান যিনি বিধান বিচারপতি আছে, প্রধান বিচারপতি আছে, তিনি 2024 সালে 10 অক্টোবর কি 8 অক্টোবর মনে হয়, অক্টোবরের দিকে তাকে হচ্ছে প্রধান বিচারপতি বানানো হয়। তার নাম হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ। রিফাত আহমেদকে 25তম প্রধানমন্ত্রী হিসাবে বর্তমানে তিনি কিন্তু বাংলাদেশের প্রধান বিচারপতি হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়। এখন কিন্তু তিনি বর্তমান প্রধান বিচারপতি হিসাবে নিয়োগপ্রাপ্ত আছেন। ওকে, তারপরে কি দেখো জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানের টোকিওতে অবস্থিত। হ্যাঁ, জাপানের টোকিওতে এই জাতিসংঘ বিশ্ববিদ্যালয়টা অবস্থিত। এরপরে কি দেখো, এরপরে কি আছে, কোন দেশ কি আছে দেখো, কোন দেশ যোগদানের পরে ব্রিক্স এর নাম হয় ব্রিক? মানে খুবই সহজ একটা জিনিস, ব্রিক এর নাম কখন ব্রিক্স হয়? মানে এটার সাথে কখন এ যুক্ত হয়? যখন সাউথ আফ্রিকা যখন সাউথ আফ্রিকা এটাতে যোগদান করে। হ্যাঁ, যখন সাউথ আফ্রিকা এটার সাথে যোগদান করে ব্রিকের সাথে, তখন তার নাম হয় কি? ব্রিক্স। ওকে, সহজ প্রশ্ন একটা দিছিল। তারপরে কি দেখো 2023 সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান একটি কি ছিল? এগুলা সাম্প্রতিক থেকে প্রশ্ন করা, এটা একটা সাবমেরিন ছিল বা ডুবোযান ছিল। তারপরে এই দেখো সাম্প্রতিক থেকে প্রশ্ন করা, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নারী সদস্যের সংখ্যা কত? তৎকালীন 4 জন ছিল। তো এগুলা চেঞ্জ হয়, ফ্লাকচুয়েট হয়। তো যাই হোক না কেন, দেখো সাম্প্রতিক থেকে কিন্তু বেশি প্রশ্ন করা হয়েছিল তোমাদের। ওকে, তারপরে কি দেখো অলিম্পিকের পতাকায় 5টি চিহ্ন বা তারা চিহ্ন কেন থাকে? 5টি চক্র কেন থাকে? 5টি চক্র থাকে হচ্ছে 5টা মহাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য, কারণ 5টা মহাদেশের সবাই এই অলিম্পিকে অংশগ্রহণ করবে, এই জন্যই এটার 5টা চক্র, 5টা গোল গোল চক্র দেখবা অলিম্পিকে দেওয়া আছে। হ্যাঁ, তারপরে কি দেখো গ্লোবাল ভিলেজের প্রবক্তাকে? এটা তোমাদের আইসিডি থেকে চলে আসছে, এগুলো খুবই সহজ। হার্বার্ট মার্শাল ম্যাকলুহান, তিনি হচ্ছেন গ্লোবাল ভিলেজের প্রবর্তক বা হচ্ছে জনক। ওকে, তারপরে কি দেখো, এই যে এটাও একটা সাম্প্রতিক থেকে প্রশ্ন ছিল, ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম কি? অপারেশন কি? আকসা ফ্লাড। হ্যাঁ, এটা ওই টাইমের ছিল। এখন তো অবস্থা মোটামুটি ইসরায়েল ধ্বংসই করে দিছে। হ্যাঁ, এই কি বলে হামাসদের। সো এই জায়গাগুলা থেকে কিন্তু তোমাদের দেখো এই সাম্প্রতিক জিনিস থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন চলে আসছিল। তারপরে কি দেখো এই যে আবার সাম্প্রতিক থেকে প্রশ্ন, তার মানে কি দেখো জিকের খালি সাম্প্রতিক থেকেই বেশি প্রশ্ন আসতেছে। কি বলা আছে, ইরানের প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার পিছনে কোন বিদ্রোহী সংগঠনের নাম আছে? এই যে 1 নম্বরটা, হ্যাঁ, আল শামস। এটা হইলো সাম্প্রতিক প্রশ্ন ছিল, তো সাম্প্রতিক গুলা থেকেই চলে আসে। এই দেখো আবার সাম্প্রতিক প্রশ্ন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি কোন দেশ? হাঙ্গেরি ওই সময় কি রাশিয়াকে সমর্থন দেয়নি। হ্যাঁ, তারা ইউক্রেনকে সমর্থন দিছিল। তারপরে কি দেখো ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে? জিয়াউর রহমান, হুসাইন এরশাদ। এই যে এটা হচ্ছে বেগম খালেদা জিয়া, তিনি হচ্ছেন ঢাকার মহাখালী ফ্লাইওভার যেটা আছে ওইটা তিনি 2004 সালে তিনি চলাচলের জন্য উদ্বোধন করে দেন। ওকে, সো এইখান থেকে প্রশ্ন চলে আসছিল। তো এইরকম পলিটিক্যাল প্রশ্ন তোমরা পাবাও, তোমরা 2-1টা করে পাবা। তারপরে লাস্ট কোশ্চেন কি দেখো, যে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? বেনজির ভুট্টো, তিনি ছিলেন হচ্ছে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার মানে এই জিকে অংশের মধ্যে তুমি যদি খেয়াল করো 80% প্রশ্ন, কাছাকাছি 80 না, ধরো 70% প্রশ্ন
30টার মধ্যে কমপক্ষে তোমার এরকম 17 থেকে 18টা প্রশ্ন সাম্প্রতিক বেস, মানে সরাসরি সাম্প্রতিক থেকে না আসলেও ধরো রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে ওই নিয়ে প্রশ্ন চলে আসছে। সো এই টাইপের জিনিসগুলা কিন্তু তোমার ঢাবিতে আসবে। তার মানে সাম্প্রতিক টাইপের জিনিস, সাম্প্রতিক টাইপের জিনিস জিকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন শুধু কি তুমি তাইলে সাম্প্রতিক পড়বা না, আগে বেসিক কমপ্লিট করে তারপরে সাম্প্রতিকে খুব ভালো করে মনোযোগ দিবা, তাইলেই তোমার মানে খুব ভালো একটা প্রিপারেশন হবে। সো এই গেল হচ্ছে আমাদের এমসিকিউ অংশ। এখন দেখো লিখিত অংশের জন্য কি কি টাইপের প্রশ্ন আসে এইগুলা আমি তোমাদের এইখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা নিয়ে যদিও আমরা ভিডিও বানাইছিলাম, তারপরেও একটু দেখি। দেখো লিখিত টাইপের প্রশ্নগুলা কিভাবে আসে। যেমন দেখো এই যে 1 নম্বরে উদ্দীপক থাকে, সেই উদ্দীপক থেকে তোমাদের 5টা প্রশ্ন, মানে তোমাদের একটা উদ্দীপক দেওয়া থাকে, ওইটা থেকে 5টা প্রশ্ন করা হয়, তা থেকে মার্ক করা হয়। এবং ভাব সম্প্রসারণ থেকে তোমাদের লাস্ট ইয়ারে প্রশ্ন আসেনি, আসছে সারমর্ম এবং বঙ্গানুবাদ লেখা থেকে। তো এইরকম ভাব সম্প্রসারণ আসতেও পারে, নাও পারে। ওকে, তারপরে এই যে প্যারাগ্রাফ, তারপরে প্রভাব এক্সপ্লেনেশন বা কোনো একটা লাইন দিয়ে বললো এটাকে তুমি এক্সপ্লেইন করো, এমন ইংলিশে প্রশ্ন আসে। আর সেন্টেন্স মেকিং, মানে তোমার প্যারাগ্রাফ এবং সেন্টেন্স মেকিং 100 আসবেই। 5টা ওয়ার্ড দেওয়া থাকবে, সেইগুলো থেকে তোমাকে একটা সেন্টেন্স মেক করতে হবে, ওটাতে 5 মার্ক, প্যারাগ্রাফে 10 মার্ক, আর এই যে লাইন এক্সপ্লেনেশনে 5 মার্ক, এই টোটাল 20, এইখানে 20, এই টোটাল 40 মার্কের তোমার রিটেন পরীক্ষা হয়। ওকে, সো দেখো রিটেন প্রশ্নটা অত বেশি কঠিন ছিল না, বাট রিটেন অংশের জন্য সব থেকে বেশি কাজ করতে হবে এই যে অনুবাদ অংশ এবং এই যে তোমাদের কোথায় গেল প্যারাগ্রাফ লেখার অংশগুলো নিয়ে। বাংলা অংশের মধ্যে যে অনুবাদ এবং ইংরেজির প্যারাগ্রাফ, লাইন এক্সপ্লেনেশন, এগুলা নিয়ে খুব ভালো কাজ করতে হবে। সেন্টেন্স মেকিং তোমরা যারা ফার্স্ট পার্ট পড়ো তারা খুব ভালো করে এগুলা সেন্টেন্স মেকিং করতে পারবা, কারণ এই যে ওয়ার্ডগুলো এগুলা ইংরেজি ফার্স্ট পার্ট থেকে দেয়া থাকে। হ্যাঁ, ইংরেজি ফার্স্ট পেপার বই থেকে এই ওয়ার্ডগুলো সরাসরি দেওয়া থাকে। সো ওই জায়গা থেকে এই প্রশ্নগুলো অ্যান্সার করা লাগে। তো এইটাই হচ্ছে আমাদের আজকের মানে এই প্রশ্ন সলভ ক্লাস। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা আজকের কত 2024 এবং 25-এর যে প্রশ্নটা আছে এটার A to Z মোটামুটি আমরা সলভ করে ফেললাম। সো এখন আমরা এই জিনিসটা তো দেখলাম, আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখব, আমরা পড়া শুরু করে দেব ডিরেক্ট, কারণ আমরা প্রশ্নের প্যাটার্নটা অলরেডি বুঝে গেছি। ওকে, সো এইভাবে কিন্তু আমাদের রেগুলার ক্লাসগুলো আমরা করার ট্রাই করব। এবং তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো নিয়মিত দেখতেছো তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের মানে তোমরা হচ্ছে আমাদের সাথে সরাসরি ইউটিউবে কানেক্ট হয়ে যাও, কারণ এই যে এই ক্লাস যেগুলো তোমরা দেখতেছো এগুলা কিন্তু ডিলিট হয়ে যাবে, কারণ ফেসবুক থেকে 1 মাসের বেশি আসলে ক্লাস থাকে না। এই জন্য আমাদের যে এই যে ইউটিউব চ্যানেলটা আছে, হ্যাঁ, এইটাকে তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবা। নির্ভর.net লিখে সার্চ করলে, এই যে এই লিখে সার্চ করলেই তোমাদের চ্যানেল চলে আসবে। আমাদের এই লিখে সার্চ করার পরে এই যে এখানে চ্যানেল চলে আসবে, তো এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। এইখানে আমি এই ক্লাসগুলোকে আপলোড করব ডেইলি। ওকে, আর এই যে নির্ভর.net নামে আমাদের ওয়েবসাইট যেটা আছে, এইটাতে কিন্তু একটা হিউজ অপরচুনিটি আছে তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য। যারা ঢাবিতে পরীক্ষা দিবা তারা দেখো একটা সুন্দর সিস্টেম আছে, নিজের ইচ্ছা মতো সাবজেক্ট টপিক সিলেক্ট করে করে প্রশ্ন সংখ্যা সিলেক্ট করে পরীক্ষা দিতে পারবা। যেমন এই যে ধরো তুমি ইংরেজি লিটারেচারের পরীক্ষা দিবা, বাংলা প্রথমের পরীক্ষা দিবা, এগুলাতে এগিয়ে যাবো। ক্লিক করলে দেখো এই যে ইংরেজি লিটারেচারের সাবজেক্ট মানে টপিক চলে আসছে। এখন কোন কোন টপিক তুমি সিলেক্ট করতে চাও, এই যে বাংলার ধরো এই যে বিলাসী, অপরিচিতা, এগুলো চলে আসছে। আসার পরে তুমি কতগুলো প্রশ্ন দিতে চাও, প্রশ্ন সংখ্যা দিয়ে তুমি যখন ক্লিক করবা দেখো সবকিছু মেলায়া তোমার কাছে প্রশ্ন চলে আসছে। তারপরে সাবমিট করলে তোমার এই জায়গা থেকে যা যা দাগা বা ইচ্ছা দাগায় সাবমিট করলে এখানে কয়টা সঠিক কয়টা ভুল, আবার ভুল এবং সঠিক মানে যেগুলো স্কিপ করছে সেগুলোর উপরে পরীক্ষা, এমন টাইপের সবকিছু ফিচার তোমরা দিতে পারবা। এবং এটার জন্য জাস্ট তোমাকে 29 টাকা খরচ করতে হবে। তোমার এখানে এসে এই জায়গাতে তুমি যদি কোর্স কিনুন অপশনে ক্লিক দাও, দেখো এই কোর্সটা আমাদের 149 জন অলরেডি কিনে ফেলছে। হ্যাঁ, 29 টাকায় 1 বছর পরীক্ষা, 1 বছর এক্সাম, এটা আমাদের 149 জন কিনে ফেলছে। এইখানে তুমি পরীক্ষা দিতে পারবা কি কি সাবজেক্টে, দেখো এইখানে সবকিছু এটা দেয়া আছে, এইখানে দেয়া আছে। এইখানে দেখো এই যে মোরে যদি আমি ক্লিক দেই, এই যে দেখো এইখানে এই যে সবগুলা সাবজেক্ট, এই কয়েকটা সাবজেক্টের উপরে মানে তুমি যেদিন যে টপিক পড়বা সেই টপিকের উপরে এসে পরীক্ষা দিতে পারবা, এই অপশনগুলা এইখানে। সো তোমার ঢাবির জন্য বা ভার্সিটি খর জন্য যা যা লাগে, হ্যাঁ, ভার্সিটি খ ইউনিটের জন্য যা যা লাগে সব তোমার কভার হয়ে যাবে। সো এটা কেনার জন্য কি করবা, জাস্ট এই যে কিনুন অপশনে ক্লিক করলে, কিনুন অপশনে তুমি যদি ক্লিক করো তোমাকে এরকম পে করতে বলবে। আর এসএসএল কমার্স দিয়েও পে করা যায়, মানে এসএসএল কমার্স বলতে যে একদম তুমি কোন ব্যাংকিং স্টাইলে তুমি কিসে পেমেন্ট করতে চাও সবকিছুতে তুমি পেমেন্ট করতে পারবা। এই যে ব্যাংকিং এর যে কোনো নগদ যা আছে সবকিছুতে তুমি পেমেন্ট করতে পারবা। সো তোমরা চাইলে এটাকে কিনতে পারো এবং খুবই ভালো করে তোমার প্রিপারেশন নিতে পারো। আমরা রেগুলার ক্লাস করব আর আমরা পরীক্ষাগুলো দিব। ওকে,
সো এইটা আমাদের আজকের প্রথম ক্লাস ছিল, লাইভ ক্লাস। আমরা চেষ্টা করব প্রতিদিন এই টাইমে একদম 7:30 থেকে এসে এরকম 8:30 বা 9টা পর্যন্ত 1 ঘন্টা মানে আমরা ক্লাস নেওয়ার। ওকে, সো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আর আমাদের পেজটাকে ফলো করে দিবা, আর এই ভিডিওগুলোকে শেয়ার করবা এবং ইউটিউব চ্যানেল থেকে পরবর্তীতে এই ভিডিওগুলো দেখে নেবা। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আর সবাইকে ধন্যবাদ ক্লাস করার জন্য।